You all know that this is our fifth free life class, and in this class, first of all, I'm going to show you that একটা পার্টিকুলার ভার্বকে কিভাবে বিভিন্ন টাইমে বিভিন্ন সেন্সে ব্যবহার করে 30টারও অধিক সেন্টেন্স তৈরি করা যায়। অর্থাৎ ভার্ব থাকবে আমার একটি, সেই একটি ভার্বকে দিয়ে আমরা কি করব, আমরা 30+ সেন্টেন্স তৈরি করব, যেটা আমাদের খুবই দরকার। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা টাইমের পরিবর্তন করতে পারি না। আমি যেভাবে একটা কথাকে বলতে যাচ্ছি, যে সময় যে টাইম মেনটেন করে কথাকে বলতে যাচ্ছি, সেই টাইম মেনটেন করে সঠিক ভার্বের ফর্মটা ইউজ করতে পারি না। তো 12টা টেন্সের স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, আপনারা প্রত্যেকেই জানেন। এই 12টা টেন্সের স্ট্রাকচার প্লাস আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম 18টার মতো মডাল সেমি মডাল ভার্ব আছে, এগুলোকে ব্যবহার করে কিভাবে আমরা একটা পার্টিকুলার ভার্বকে বিভিন্ন টাইমে বিভিন্ন সেন্সে বিভিন্ন দিকে নিতে পারি। এটা যদি আমরা একবার শিখতে পারি, নতুন নতুন ভার্বের অ্যাপ্লাই করে যে কোনো কথা আমরা ইংলিশে বলতে পারবো, ইংলিশে প্র্যাকটিস করতে পারবো। এইটা আমাদের ফার্স্ট পার্ট থাকবে আজকের এই ক্লাসে। দেন সেকেন্ড পার্টে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার নিয়ে। প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার মানে কি? বাই ছাড়া প্যাসিভের ব্যবহার, ডিরেক্ট প্যাসিভের ব্যবহারটা কিভাবে হয়। আপনারা আজকের এই ক্লাস যদি লাস্ট পর্যন্ত করেন, সম্পূর্ণ ক্লাসটা যদি কভার করেন, আপনি বুঝতে পারবেন যে এই প্যাসিভ ভয়েস কত বড় একটা জায়গা দখল করে আছে। অনেকেই হয়তো মনে করতে পারেন যে আমি মোটামুটি গ্রামার বুঝি, আমি তো টেন্স বুঝি, আমি সেন্টেন্স দুই একটা তৈরি করতে পারি, বাট প্র্যাকটিক্যালি যখন ইংলিশে কথা বলতে যাই, যখন স্পিকিং করতে যাই, অনেক কথার অর্থ আমরা বুঝতে পারি না। ইংলিশে কোন টেন্স মেনটেন করে হবে, কিভাবে সাবজেক্ট বসাবো, এগুলো বোঝা যায় না। এই প্যাসিভ ভয়েসের সমস্যার কারণে এটা হয়ে থাকে। আমি আপনাদের এটা ইন ডিটেলসে দেখাবো, বাট এই প্যাসিভ ভয়েস দেখার আগে আসেন আমরা সবাই মিলে এই প্র্যাকটিসটা একটু করি। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সবার আগে যেটা দরকার সেটা কি জানেন? টু ওয়ে কমিউনিকেশন। আমি আবারও বলছি, আপনাকে ফিডব্যাক দিতে হবে, আপনাকে রিপিট করতে হবে। এটা একটা ভাষা, এটা সায়েন্স বা ম্যাথ না যে আমি পড়ালাম আপনি মনোযোগ দিয়ে শুনলেন। আবারও বলছি, এটা একটা ভাষা। ভাষা শিখতে গেলে আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। আপনি কিছু না পারলেও আপনাকে শ্যাডোয়িং প্রসেসে আসতে হবে। আমি যা বলবো তাই বলতে হবে, আমার সাথে রিপিট করতে হবে, তাহলে ডেভেলপমেন্টটা আসে। কখনো দেখে শুনে বা বুঝে শেখা যায় না, মাউথ এক্সারসাইজটা প্রয়োজন ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে বা কাভার করতে গেলে। তো দেখেন, একটা পার্টিকুলার ভার্ব দিয়ে কিভাবে আমরা 30টারও বেশি সেন্টেন্স তৈরি করতে পারি। এই জায়গাটাতে যদি আপনারা একটু ভালোভাবে বা মনোযোগ দিয়ে ফোকাস করেন, হিয়ার ইউ ক্যান সি, এখানে একটা ভার্ব আছে, ভার্বটি হচ্ছে গো। গো মানে কি বলেন তো? যাওয়া। তাহলে দেখেন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না, আমি স্কুলে যাই না। এখন আমি যদি বলি যে ডু আই গো টু স্কুল, অর্থ কি? আমি কি স্কুলে যাই? এইটাকে আমরা কোন সেন্টেন্স বলছি বলেন তো? ইন্টারোগেটিভ, তাই না? ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না, এটাকে বলছি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাট প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন কি হয়? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেমন হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। সে স্কুলে যায় না, হি ডাজন্ট গো টু স্কুল, হি ডাজন্ট গো টু স্কুল। সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল। সে কি স্কুলে যায় না? ডাজন্ট হি গো টু স্কুল। তাহলে এইভাবে আপনার প্র্যাকটিসটা করতে হবে। এখন দেখেন, ডাজ কেন বসছে? প্রেজেন্ট সিম্পল টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাজ এর ব্যবহার করতে হয়। ডাজ মানে ডু ভার্বের সাথে ইএসটা বসে। ঠিক আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকার কারণে এটা বসে। ডাজ হচ্ছে একটা ভার্বের বি5, থার্ড পারসন ফর্ম। আর যখন ডাজ বসাতে হয়, তখন আর মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে না, ওইটা বেস ফর্মে চলে আসে। আপনারা এটা জানেন। এখন দেখেন, প্রশ্ন মানে কোশ্চেন যেটাকে বলে, কোশ্চেন মূলত দুই ভাবে হয়। একটাকে বলা ইয়েস নো কোশ্চেন, একটাকে ডাবল ইউএস কোশ্চেন। যেমন ডাজ হি গো টু স্কুল, এটাকে বলা ইয়েস নো কোশ্চেন, মানে যে কোশ্চেনটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে করা হয়, এর উত্তরটা আপনি ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করতে পারেন। ডাজন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না? হ্যাঁ অথবা না। কিন্তু যদি এর আগে আপনি ডাবল ইউএস ওয়ার্ড বসান, তখন সেটাকে বলা হয় ইনফরমেটিভ কোশ্চেন বা ডাবল ইউএস কোশ্চেন। যেমন আমি যদি বলি ওয়ার ডাজ হি গো টু স্কুল, সরি ওয়েন ডাজ হি গো টু স্কুল, সে কখন স্কুলে যায়। ওয়াই ডাজ হি গো টু স্কুল, সে কেন স্কুলে যায়। হাউ ডাজ হি গো টু স্কুল, সে কিভাবে স্কুলে যায়। ওয়াই ডাজেন্ট হি গো টু স্কুল, সে কেন স্কুলে যায় না। এরকম ভাবে সিচুয়েশন অনুযায়ী আপনার যে ডাবল ইউএস ওয়ার্ড প্রয়োজন সেটা ব্যবহার করে কিন্তু আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন। তাহলে বলেন তো, আমি যদি একটা সেন্টেন্স বলি যে
সে একটা চিঠি লেখে। এই বাক্যটা ইংলিশে কি হবে? আমার সাথে রিপিট করেন তো আপনারা। সে একটা চিঠি লেখে, তাহলে ইংলিশটা কি হবে আমাদের? হি রাইট না, হি রাইটস, একটা এস হবে। হি রাইটস আ লেটার, কি হবে? হি রাইটস আ লেটার। এবার আমি যদি বলি সে চিঠি লেখে না, তখন ইংলিশটা কি হবে? সে চিঠি লেখে না, না, ডু নট না, কি হবে এখানে? doesn't, he doesn't write a letter, he doesn't write a letter, he doesn't write a letter। রিপিট করেন, doesn't write a letter। তাহলে সে কি চিঠি লেখে? সে কি চিঠি লেখে বলেন তো, কি হবে? সে কি চিঠি লেখে? তখন হবে ডাজ হি রাইট আ লেটার, ডাজ হি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ডাজ হি রাইট আ লেটার? সে কি চিঠি লেখে? LETTER। সে কি চিঠি লেখে? সে কি চিঠি লেখে না, সে কি চিঠি লেখে না, তখন কি হবে? ডাজন্ট হি রাইট আ লেটার, ডাজন্ট হি রাইট আ লেটার। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। যেমন আমি যদি বলি, মনে করেন আহ একজন বই পড়তে চায় না, তো আমি তাকে বললাম তুমি কি বই পড়ো না? তখন কি হবে? তুমি কি বই পড়ো না? ডোন্ট ইউ রিড দ্য বুক? তুমি কি বই পড়ো না? হ্যাঁ, তাহলে সে কি গাড়িটা চালায় না? ডাজেন্ট হি ড্রাইভ দ্য কার? তুমি কি ছবি আঁকো না? ডোন্ট ইউ ড্র আ পিকচার? তুমি কি ভাত খাও না? ডোন্ট ইউ ইট রাইস? ডোন্ট ইউ ইট রাইস? এরকম। এখন দেখেন, এই যে এই যে ডাজ হি রাইট আ লেটার, এর আগে আপনি যদি বলেন ওয়েন ডাজ হি রাইট আ লেটার, সেটাকে বলা হয় WH কোশ্চেন বা ইনফরমেটিভ কোশ্চেন। তার মানে কি, যে সে কখন চিঠি লেখে, ওয়াই ডাজ হি রাইট আ লেটার। এইভাবে ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করতে হয়। ড্রিল প্র্যাকটিস করতে পারলে হয় কি, যে কোনো কথা ভাবার সাথে সাথে ইনস্ট্যান্টলি সেটাকে ইংলিশে প্রকাশ করা যায়, অ্যাপ্লাই করা যায়। তাহলে ওয়াই ডাজ হি রাইট আ লেটার, সে কেন চিঠি লেখে? হাউ ডাজ হি রাইট আ লেটার, সে কিভাবে চিঠি লেখে? সে কিভাবে চিঠি লেখে? ওয়ার ডাজ হি রাইট আ লেটার, সে কোথায় চিঠি লেখে? সে কেন চিঠি লেখে না, ইংলিশ কি? ওয়াই ডাজন্ট হি রাইট আ লেটার। এবার দেখেন, আমি যদি বলি যে আমরা ফুটবল খেলি, ইংলিশ কি? উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি না, তখন কি হবে? উই ডোন্ট প্লে ফুটবল, ডোন্ট প্লে ফুটবল। এখন আমি যদি বলি যে আমরা কি ফুটবল খেলি, আমরা কি ফুটবল খেলি, ডু উই প্লে ফুটবল, ডু উই প্লে ফুটবল? আমরা কি ফুটবল খেলি না, আমরা কি ফুটবল খেলি না, তখন কি হবে? ডোন্ট উই প্লে ফুটবল, ডোন্ট উই প্লে ফুটবল। সো এইভাবে আমরা কিন্তু এই সেন্টেন্স গুলোকে সাজাতে পারি। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি শি ইট, আই রিপিট ইট, হি শি ইট, অথবা কোনো সিঙ্গেল নেম, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে। আর যখন নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হয়, ডাজ এর ব্যবহার হয়। ডাজ ব্যবহার করলে ওই এস বা ইএস আর থাকে না। তাহলে দেখেন, এরপর দেখেন আরেকটু আমরা যদি বুঝি, আহ হি আই ওয়েন্ট টু স্কুল, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি আপনি করেন, মেইন ভার্বের পাস্ট ফর্ম বা V2 হয়। সো আই ওয়েন্ট টু স্কুল অর্থ কি? আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম। আর যখনই আপনি নেগেটিভ করবেন, যে পার্সনই হোক না কেন, আপনার কিসের ব্যবহার করতে হবে? ডিডের ব্যবহার করতে হবে। ডিডের ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে। দেখেন, আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিডন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি? আমি কি স্কুলে যাইনি? তাহলে বলেন তো, আমি যদি এইভাবে একটা সেন্টেন্স তৈরি করি যে সে একটা গাড়ি চালিয়েছিল, এই বাক্যটার ইংলিশ কি জানেন? হি ড্রোভ এ কার। ড্রাইভ মানে চালানো, বাট যখন আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবেন, কি হবে? হি ড্রোভ এ কার, মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয় V2। তাহলে আপনারা বলেন তো, সে গাড়ি চালায়নি, তখন ইংলিশ কি হবে? সে গাড়ি চালায়নি, তখন ইংলিশ কি হবে? না, ডু নট না, হি ডিডন্ট, হি ডিডন্ট, ড্রাইভ আ কার। সে গাড়ি চালায়নি, কি হবে? হি ডিডন্ট ড্রাইভ আ কার, হি ডিডন্ট ড্রাইভ আ কার। তাহলে সে কি গাড়ি চালিয়েছিল, সে কি গাড়ি চালিয়েছিল, তখন কি হবে? ডিড ড্রাইভ আ কার, ডিড হি ড্রাইভ আ কার, ডিড হি ড্রাইভ আ কার। সে কি গাড়ি চালায়নি, তখন কি হবে? সে কি গাড়ি চালায়নি, তখন হবে ডিডন্ট হি ড্রাইভ আ কার। এবার বলেন তো, আমি যদি বলি সে কোথায় গাড়ি চালিয়েছিল, তাহলে কি হবে? সে কোথায়, when না where, where did he drive a car, where did he drive a car? এবার বলেন তো, যে সে কেন গাড়ি চালায়নি, সে কেন গাড়ি চালায়নি? why didn't he drive a car, why didn't he drive a car? দেখেন এইভাবে যদি, দেখেন এইভাবে যদি আপনারা রিপিটেশন প্রসেসের ভিতর আসতে পারেন, আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, আপনি যদি রিপিট করতে পারেন, তাহলে হয় কি জানেন?
এই শেখাটা ফুলফিল হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়। এটা কিভাবে হয় জানেন? এখানে একটা সাইকোলজিক্যাল বিষয় কাজ করে। মনে করেন আমি আপনাকে মিউট রেখে পড়াচ্ছি, এই যে আমি মিউট রাখছি না, আপনি ক্লাস করছেন, তাহলে কি হচ্ছে, আমি শেখাচ্ছি, আপনি আপনার মতো দেখতেছেন। কিন্তু যখন আপনি আমার সাথে যে রিপিট করতেছেন, আপনি আমার সাথে কথা বলছেন, এই ক্লাস আমি এখন কেটে দিব, এখন শেষ হয়ে যাবে, কিন্তু ওই যে আপনি আমার সাথে ক্লাসে যে পারফর্মটা করলেন, ওই রেশটা আপনার থেকে যায়। আপনার মনে হয় যে না আমি কিছু শিখেছি, না আমি কথা বলেছি আজ ইংলিশে, আমি কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করেছি। এই যে আপনার মনে হওয়ার যে জায়গাটা, তখন ওই জায়গাটা থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। ওই আগ্রহটা থেকে নিজের ব্রেইনের ভিতর ইংলিশের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। তখন দেখবেন ওই প্র্যাকটিস করার ইচ্ছাটা আরো বেড়ে যায়। তো এইভাবে একটা মানুষ ধাপে 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 ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে বা ডেভেলপ করার চেষ্টা করে। আজকে স্টুডেন্ট কম আছে, এই জন্য আমি আপনাদের আনমিউট করে ক্লাস নিতে পারছি। তো বেশি থাকলে আমাকে মিউট রাখতেই হয়। কিন্তু দেখেন, অনেকে বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এটাই, আগামীকাল থেকে পেইড বেসের ক্লাস শুরু হবে। তো সেখানে এইভাবে ইন্টারেক্টিভ ওয়েতে আমি এই প্র্যাকটিসটা করিয়ে থাকি। তো আমার সাথে রিপিট করেন, দেখেন আমি যদি বলি আপনাদের যে তুমি একটি আহ বই কিনেছিলে, ইংলিশটা কেমন হয় বলেন তো আপনারা কি হবে? তুমি একটি বই কিনেছিলে, ইংলিশটা কি হতে পারে? ইউ ইউ বাই, না ইউ বট। বাই মানে কেনা, এ বট আ বুক। তুমি একটা বই কিনেছিলে। এবার আমি যদি বলি, ইয়েস, আমি যদি বলি যে তুমি বই কেননি, তখন আমার ইংলিশটা কি হবে? ইউ ডিডন্ট। ডিড নট। আর যখনই আমি ডিড বসাবো নেগেটিভ সেন্টেন্স করার জন্য, যখনই আমি ডিড বসাবো, তখন মেইন ভার্বটা কি হবে? বেস ফর্মে চলে আসবে। ইউ ডিডন্ট বাই আ বুক। ইউ ডিডন্ট বাই আ বুক। তুমি একটা বই কেননি। তুমি কি একটি বই কিনেছিলে? তুমি কি একটি বই কিনেছিলে? আমার সাথে রিপিট করেন আপনারা। ডিড ইউ বাই আ বুক? 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 হ্যাঁ, তুমি কি বই কেননি, তখন কি হবে? ডিডন্ট ইউ ডিডন্ট ইউ বাই ডিডন্ট ইউ বাই আ বুক? হ্যাঁ, এবার আমি যদি বলি বাই আ বুক, আমি যদি বলি তুমি কোন জায়গা থেকে বই কিনেছিলে, তুমি কোন জায়গা থেকে বই কিনেছিলে, বলেন তো আপনারা কি হতে পারে? তুমি কোন জায়গা থেকে বই কিনেছিলে? জায়গা থেকে, আপনি এখানে একটা ফ্রম এর ব্যবহার করেন শুরুতে। ফ্রম হোয়ার, ফ্রম হোয়ার ডিড ইউ বাই আ বুক, ফ্রম হোয়ার ডিড ইউ বাই আ বুক, ঠিক আছে? এবার বলেন তো, আমি যদি বলি আমি নিউ মার্কেট থেকে একটি বই কিনেছিলাম, তখন কি হবে? আমি নিউ মার্কেট থেকে একটি বই কিনেছিলাম, না, না, ইয়েস, আই বাই হবে না, কিন্তু যখনই পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, আই বট আ বুক, আই বট, আই বট আ বুক, আই বট আ বুক ফ্রম নিউ মার্কেট, নিউ মার্কেট। সো এইভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুইটা আমরা দেখলাম। এখন দেখেন আরেকটু বোঝার চেষ্টা করেন। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, ফিউচার ইনডিফিনিট। আই ওন্ট গো টু স্কুল, মানে উইল নট কে সংক্ষেপে বা কন্ট্রাস্টে ওন্ট বলা হয়। উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব? আমি কি স্কুলে যাব? ওন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না? আমি কি স্কুলে যাব না? ওন্ট আই গো টু স্কুল। তাহলে দেখেন, আমি যদি বলি যে তুমি ভাত খাবে, এই বাক্যটা আমার ইংলিশে কি হবে? তুমি ভাত খাবে। দেখেন, এই যে ইউ উইল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ইউ উইল ইট রাইস। এবার আমি যদি বলি তুমি ভাত খাবে না, জাস্ট সিম্পল, ইউ ওন্ট। উইল নট কে সংক্ষেপে বা কন্ট্রাস্টে কি বলছি? ওন্ট ইট রাইস। এবার আমি যদি বলি তুমি কি ভাত খাবে, তুমি কি ভাত খাবে, তখন ইংলিশ কি হবে? যে উইল ইউ ইট রাইস, উইল ইউ ইট রাইস, উইল ইউ ইট রাইস। তুমি কি ভাত খাবে না, তুমি কি ভাত খাবে না, এটাকে বলা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। আপনার একটা বাচ্চা আছে, সে ভাত খেতে চাচ্ছে না, আপনি বলছেন তুমি কি ভাত খাবে না? ওন্ট ইউ, ওন্ট ইউ, ওন্ট ইউ ইট রাইস। তাহলে এবার এই ধরনের সেন্টেন্স আপনারা আরেকটু প্র্যাকটিস করেন। আমাকে বলেন তো, আমি যদি বলি তুমি কি বই পড়বে না, তখন ইংলিশ কি হবে? তুমি কি বই পড়বে না, ইংলিশ কি হতে পারে? ওকে, ওন্ট ইউ রিড দ্য বুক। তুমি কি স্কুলে যাবে না, তুমি কি স্কুলে যাবে না, বলেন তো, আমরা কি ফুটবল খেলবো না, আমরা কি ফুটবল খেলবো না, ফুটবল। থ্যাংক ইউ। এইভাবে প্র্যাকটিসটা করতে হবে। এবার দেখেন, যে আমি যদি বলি তুমি কখন ভাত খাবে, তুমি কখন ভাত খাবে, তখন কি হবে? ওয়েন উইল ইউ ইট রাইস,
when will you eat rice? এবার আমি যদি বলি তুমি কেন ভাত খাবে না, আপনার বাচ্চা ভাত খেতে চাচ্ছে না, আপনি বললেন তুমি কেন ভাত খাবে না, তুমি কেন ভাত খাবে না, কি হবে? why won't you eat rice? why won't you eat rice? why won't you eat rice? সো এইভাবে যে ধরনের WH প্রয়োজন আমার সিচুয়েশন অনুযায়ী সেটাকে অ্যাপ্লাই করে আমরা কথা বলা শিখবো। ওকে, সো এরপর দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। অ্যাম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি? অ্যাম আই নট গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি না? দেখেন এই জায়গাটাতে যেমন ওন্ট আছে, এখানে কিন্তু ওইভাবে অ্যামেন্ট হয় না, অ্যামেন্ট বলে কোনো ওয়ার্ড হয় না। অ্যাম নট কে কন্ট্রাস্ট বা কন্ট্রাডিক্টরি ফর্মে যদি আপনি নেন, সেটাকে এইন্ড বলা যায়, AIN''টি, কিন্তু অ্যামেন্ট বা অ্যাম নট ওইভাবে হয় না। সো অ্যাম আই নট, এই সেন্টেন্সটা কি হবে? অ্যাম আই নট গোয়িং টু স্কুল, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি? আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম না। ওয়াজ আই গোয়িং টু স্কুল, ওয়াজ আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজন্ট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম না? আমি যদি বলি যে তুমি গান গাচ্ছিলে, ইউ ওয়ার সিঙ্গিং আ সং, তুমি একটা গান গাইতেছিলে। ইউ ওয়ার সিঙ্গিং আ সং, তুমি গান গাইতেছিলে না। ইউ ওয়ার নট সিঙ্গিং আ সং, তুমি কি একটি গান গাইতেছিলে? তুমি কি একটি গান গাইতেছিলে? ওয়াই আর ইউ সিঙ্গিং আ সং, ওয়াই আর ইউ সিঙ্গিং আ সং, তুমি কি গান গাইতেছিলে না? ওয়াই আর ইউ নট সিঙ্গিং আ সং? সো এইভাবে যে কোনো সাবজেক্ট আসলে, যে কোনো নতুন ভার্ব আসলে আপনি যাতে সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে সক্ষম হন, ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে সক্ষম হন, তার জন্য আপনার যে প্র্যাকটিসটা দরকার সেটা আপনাকে এখান থেকে করতে হবে। দেখেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আই ওন্ট বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো না। উইল আই বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো? ওন্ট আই বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো না? দেখেন, এবার দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আই হ্যাভ গান টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আই হ্যাভ নট গান টু স্কুল, আমি স্কুলে যাইনি। হ্যাভ আই গান টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছি? হ্যাভেন্ট আই গান টু স্কুল, আমি কি স্কুলে যাইনি? আর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু হ্যাভ না বসে হ্যাজ বসে। যেমন হি হ্যাজ গান টু স্কুল, সে স্কুলে গিয়েছে। হি হ্যাজন্ট গান টু স্কুল, সে স্কুলে যায়নি। হ্যাজ হি গান টু স্কুল, সে কি স্কুলে গিয়েছে? হ্যাজন্ট হি গান টু স্কুল, সে কি স্কুলে যায়নি? কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। এইভাবে পাস্ট পারফেক্ট দেওয়া আছে, ফিউচার পারফেক্ট দেওয়া আছে, মডেলের ব্যবহার দেওয়া আছে। মানে এখানে আমাদের সবগুলো টেন্স কমপ্লিট করার পর আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসটা ওইভাবে লেখা হয়নি, বাট মডেলের ব্যবহারটা একটু দেখেন। আই ক্যান গো, আমি যেতে পারি। আই খান্ট গো, আমি যেতে পারি না। ক্যান আই গো, আমি কি যেতে পারি? খান্ট আই গো, আমি কি যেতে পারি না? তো এইভাবে প্রত্যেকটা মডেল দেখেন। আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড গো, আই মে গো টু স্কুল, সম্ভাবনা অর্থে পারা বোঝায়। আমি স্কুলে যেতেও পারি, যাওয়ার একটা পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। এবার দেখেন, আই মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব। আমি অবশ্যই স্কুলে যাব। তাহলে এগুলো কি? মডেলের ব্যবহার। কেন মডেলের ব্যবহার করি বলেন তো? যে শুধু টেন্স দিয়ে আমরা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব যদি আপনি ডিটেলসে প্রকাশ করতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে এগুলো জানতে হবে। আই শুড গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত। আই শুডেন্ট গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত নয়। শুড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত? শুডেন্ট আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত নয়। আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম। আমি স্কুলে যেতাম। এই দেখেন, আপনার আরেকটু সামনের দিকে আসি, দেখেন আই নিড টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া দরকার। এগুলোকে বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্ব। আই অ্যাম টু গো টু স্কুল, অ্যাম টু, ইজ টু, আর টু, এর মানে হচ্ছে কাউকে কোনো কাজ করতে হয়, আমাকে স্কুলে যেতে হয়। আই এম নট টু গো টু স্কুল, আমাকে যেতে হয় না। অ্যাম আই টু গো টু স্কুল, আমাকে কি যেতে হয়? মানে এই ফাংশন গুলো যদি আপনার জানা থাকে, কোন ফাংশন, 12টা টেন্সের স্ট্রাকচার আর 18টা মডেল সেমি মডেল, তাহলে যে কোনো সাবজেক্ট দিয়ে, যে কোনো নতুন ভার্ব দিয়ে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, যেটাই আপনি বাংলায় ভাবেন না কেন, আপনি ইংলিশে লিখতে বা বলতে সক্ষম হবেন। হি ইজ টু গো টু অফিস এভরিডে, তাকে প্রতিদিন অফিসে যেতে হয়। হি ইজ নট টু গো টু অফিস এভরিডে, তাকে অফিসে যেতে হয় না। ইজ হি টু গো টু অফিস এভরিডে, তাকে কি প্রতিদিন অফিসে যেতে হয়? সো এইভাবে সেন্টেন্স গুলো দেওয়া আছে এখানে। দেখেন, আই ওয়াজ টু গো টু অফিস, আমাকে অফিসে যেতে হতো। আই হ্যাভ টু গো টু অফিস, আমাকে অফিসে যেতে হবে। তাহলে ওয়াজ টু মানে হতো, হ্যাভ টু মানে হবে।
আর প্রত্যেকটার ওইভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ দেওয়া আছে। এই দেখেন, হি হ্যাজ টু গো টু অফিস টুডে, তাকে আজ অফিসে যেতে হবে। হি ডাজন্ট হ্যাভ টু গো টু অফিস, এখানে টুডে হবে আর কি, তাকে আজ অফিসে যেতে হবে না। এখন অনেকেই বলতে পারেন যে হ্যাভ নট টু না দিয়ে কেন এরকম ডাজেন্ট হ্যাভ দিতে হয়। এই দেখেন, আমি এই জায়গাটা নিয়ে একটু কথা বলি। তো এইভাবে আর কি টেন্স, মডেল, সেমি মডেল মেনটেন করে সবগুলো লেখা আছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস, একটু গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি একটু আপনাদেরকে দেখাবো। আপনারা তো প্রত্যেকেই জানেন যে ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য বিশেষ করে এই টেন্স বলি বা মডাল ভার্ব বলি, যেটাই বলি না কেন, আমি একদম প্রথম ক্লাস থেকে দেখাইছি আপনাদের যে ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে বা যে টপিকটা সম্পর্কে ধারণা রাখতে হবে সেটা হচ্ছে ভার্ব। মানে এটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। এই যে আমি এতক্ষণ যেটা প্র্যাকটিস করলাম বা পড়লাম, এগুলো মূলত কি? এগুলো হচ্ছে ভার্বের পরিবর্তন। আমার একটা পার্টিকুলার ভার্ব, সেটা হচ্ছে গো, ওই ভার্বটাকে আমি বিভিন্ন ফর্মে, অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের সাথে বিভিন্ন ফর্মে পরিবর্তন করার মাধ্যমে মূলত আমার কিন্তু টাইমের পরিবর্তনটা হচ্ছিল। তো সবার আগে ভাষা শিখতে গেলে ভার্ব শিখতে হবে, ভার্বের ব্যবহার জানতে হবে। তো ভার্ব, একটা ভার্বের প্রধানত কয়টা ফর্ম থাকে বলেন তো? পাঁচটি। বইতে তিনটা দেওয়া থাকে, বাট পাঁচটি। কেন পাঁচটি? এই দেখেন, V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এইটা সম্পর্কে যার সঠিক কনসেপ্ট থাকবে, যে এই ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা রাখতে পারবে, বিশ্বাস করেন সে খুব দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবে। বাট এই জায়গায় যদি আপনার অস্পষ্টতা থাকে, এই জায়গাটা সম্পর্কে যদি ভালো কনসেপ্ট না থাকে, আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। তাহলে আমি যদি বলি ইট মানে খাওয়া, আই ইট আমি খাই, আই এইট আমি খেয়েছিলাম, আই উইল ইট আমি খাবো। কিন্তু 3 নাম্বার ফর্ম কিন্তু উইল ইট না, V3 কে বলা হয় ইটেন, ইট এইট ইটেন। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের বিভিন্ন স্ট্রাকচারে বসে, অথবা পারফেক্ট টেন্স গুলোতে V3, বা এই V3 কে বলা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আরেকটা ফর্ম হচ্ছে V4, ইটিং, প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা হচ্ছে ইটস, মানে V5 জিনিসটা কি? ওই যে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ফর্মটা বসে। এখন আপনি বলতে পারেন এটা তো আমরা টেন্স শিখে বুঝতে পারছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ভার্বের সাথে এস বা ইএস হয়। কিন্তু এই V5 লেখার প্রয়োজন আছে। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, এই V5 লেখার প্রয়োজন আছে। কোথায় প্রয়োজন সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখনই। দেখেন, রাইট মানে লেখা, এর পাস্ট ফর্ম হচ্ছে রোট, পাস্ট পার্টিসিপল কি? রিটেন, অনেকে এটাকে রাইটেন বলে, রিটেন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে রাইটিং, থার্ড পারসন হচ্ছে রাইটস, থার্ড পারসন কি? রাইটস। এরপর দেখেন, ড্র মানে হচ্ছে আঁকা, এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ, পাস্ট পার্টিসিপল ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রয়িং, থার্ড পারসন হচ্ছে ড্রস। এইভাবে প্রত্যেকটা ভার্ব, ড্রাইভ মানে হচ্ছে চালানো, এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রাইভেন। দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ড্রাইভিং, থার্ড পারসন হচ্ছে ড্রাইভস। এইভাবে প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম হয়। এইবার আমি কিছু ভার্বের ফর্ম লিখবো, এই ফর্মগুলোর দিকে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এটা হচ্ছে ডু ভার্ব, এই ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, মনে রাখবেন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ডুইং, থার্ড পারসন হচ্ছে ডাস। এইবার আমি আরেকটা ভার্ব লিখবো, এটা একটু মনে রাখবেন, সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। এই হ্যাভ মানে কি? আছে। আমরা অনেকেই মনে করি হ্যাভ হ্যাজ হ্যাড, বাট না, এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং, এবং এই ভার্বটার থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। এইবার আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই, কথাটা খুবই মনোযোগ দিয়ে বোঝেন। আমি মনে করেন একটা সেন্টেন্স বললাম, হি হ্যাজ আ কার। এই বাক্যটার বাংলা অর্থ কি আপনারা বলেন তো? এই বাক্যটার বাংলা অর্থ কি? হি হ্যাজ আ কার। ছিল না, আছে। তার একটি গাড়ি আছে, এটা ছিল না, এটা হচ্ছে আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমি যদি বলি তার একটি গাড়ি নেই, তখন ইংলিশটা কি হবে বলেন তো আপনারা? তার একটি গাড়ি নেই, হি হ্যাজ, হি, একজন বলছেন হি ডোন্ট হ্যাভ এ কার, একজন বলছেন হি হ্যাজেন্ট এ কার, একজন বলছেন হি হ্যাজ নো কার। এরকম আপনারা বললেন, ঠিক আছে তাই না? এরকমই তো বলছেন। এবার দেখেন, আমি যদি বলি, আমি যদি বলি যে হি হ্যাড আ কার, তাহলে এই বাক্যটার অর্থ কি বলেন তো? এই বাক্যটার বাংলা অর্থ কি? হি হ্যাড আ কার। এই বাক্যটার অর্থ কি? তার একটি গাড়ি ছিল। আর এইটার অর্থ কি বললাম? তার একটি গাড়ি আছে। তাহলে এইটার নেগেটিভ কি হবে? তার গাড়ি ছিল না। আমি যদি বলি তার গাড়ি ছিল না, এটার নেগেটিভ কি হবে?
We didn't have a car. এই দেখেন, এই দেখেন একটা জিনিস বোঝেন, এই বাক্যটাকে আমি যদি নেগেটিভ করি, আমি বলছি যে হি হ্যাজ নট আ কার, এরকম বলছি। বা একজন বলছেন হি হ্যাজ নো কার। আবার এইটাকে আমি বলছি যে হি হ্যাড নট আ কার, বাট এইটা কারেক্ট না, এটা রাইট না। কারণ হ্যাজ এখানে মেইন ভার্ব, এই হ্যাড এখানে মেইন ভার্ব। মেইন ভার্বের সাথে কখনো নট বসানো যায় না। একটা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে অলওয়েজ অক্সিলারি বা হেল্পিং ভার্বের সাথে নট বসাতে হয়। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। আমি যদি বলি সে স্কুলে যায়, তাহলে ইংলিশ কি হবে আপনারা বলতে পারেন? এই বাক্যটার ইংলিশ কি? আমি যদি বলি সে স্কুলে যায়, কি হবে? He goes to রাইট। এই যে হি সাবজেক্ট, এবার গোস কেন বসাবো? এই যে গো মানে কি, গো ভার্বটা আমি একটু লিখি, দেখেন। এই যে গো মানে হচ্ছে যাওয়া, গো মানে হচ্ছে যাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, কথাটা বোঝেন। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, তাই তো? প্রেজেন্ট পার্টিসিপল কি? গোয়িং। থার্ড পারসন হচ্ছে গোজ, এইটা হচ্ছে গোজ। সাবজেক্ট আমি যদি বলি আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার, কথাটা বোঝেন, আই হ্যাভ আ কার। এবার তাহলে আমি স্কুলে যাই, তখন আমি কি বসাবো? আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। একটু বোঝেন এটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি শেষ করলে, এই পার্টটা শেষ করলে আপনি ইমাজিন করতে পারবেন যে এগুলো খুবই বেসিক থিংস, বাট বিশ্বাস করেন মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে ভুল করে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট কোথায় ভুল করে, জাস্ট একটু আমার সাথে থাকেন। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, যখনই আমি হি বসাচ্ছি আমি বলছি হি গোস টু স্কুল। কেন? যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বাই এস হয়। আচ্ছা, আমি যদি এই বাক্যটাকে নেগেটিভ করি, সে স্কুলে যায় না, তখন কি আমি গোজ নট টু স্কুল বলি? আমরা কি এরকম বলি হি গোজ নট টু স্কুল? কখনোই কিন্তু বলি না। আমরা নেগেটিভ করার ক্ষেত্রে কি বলি? যেমন আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল বলে। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু বা ডাজ এর ব্যবহার হয়। তো সাবজেক্ট এটা ফার্স্ট পারসন, সো আই ডোন্ট গো টু স্কুল, এটাই তো নেগেটিভ। আর সে স্কুলে যায় না, তখন নেগেটিভটা কি হবে? হি ডাজেন্ট। মানে যখন আমি ডাজটা বসাচ্ছি, ওই ডু ভার্বের সাথে ইএসটা চলে আসছে, তো 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 আর গোস থাকবে না। কারণ দেখেন, এই যে ডাস যে ফর্মে আছে V5, এই গোজও সেই ফর্মে আছে V5। তো যদি আমি ডাজ বসাই, তাহলে এই গোজটা বেস ফর্মে চলে আসবে, গো হয়ে যাবে। তো আমি বলছি যে সে স্কুলে যায় না, ইংরেজি হচ্ছে হি ডাজেন্ট গো টু স্কুল। এটা তো আপনারা প্রত্যেকেই বোঝেন, এতটুকু এইখানে যতটুকু দেখালাম, এই পার্টটুকু তো আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। তাহলে দেখেন, যদি আপনারা এটা বুঝতে পারেন, যদি আপনারা এই পার্টটা বুঝতে পারেন, তাহলে এই যে বাক্যটা আই হ্যাভ আ কার, কথাটা বলছেন আই হ্যাভ আ কার, মানে হচ্ছে আমার একটা গাড়ি আছে। আপনি কেন আই হ্যাভ নট এ কার বলবেন? এটা নেগেটিভ। আপনি কি আই গো নট টু স্কুল বলেছেন? আপনি কি হি গোজ নট টু স্কুল বলেছেন? তাহলে কেন আই হ্যাভ নট এ কার আপনি বলবেন? এটা তো মেইন ভার্ব, এখানে এই হ্যাভ ছাড়া তো আর কোনো ভার্ব নেই। মনে রাখবেন, মেইন ভার্বের সাথে নট বসানো যায় না। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা নেগেটিভ এরকম ভাবেই আপনাকে লিখতে হবে। আমার গাড়ি নেই কথাটা, আই ডোন্ট হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার। আমার কি গাড়ি আছে? তখন হবে ডু আই হ্যাভ আ কার। এইভাবে হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, তার একটা গাড়ি আছে, এটা নেগেটিভ হচ্ছে হি ডাজেন্ট হ্যাভ আ কার, ডাজেন্ট হ্যাভ আ কার। এখন আপনি বলতে পারেন কেন ডাজেন্ট হ্যাভ হবে? এখানে তো লেখা হি হ্যাজ আ কার, তাহলে ডাজেন্ট হ্যাভ কেন হবে? হি গোস টু স্কুল কি ছিল? ডাজেন্ট গো টু স্কুল, ডাজেন্ট গো টু স্কুল কেন ছিল? এই দেখেন, প্রত্যেকটা ভার্বের এই যে V5 কিন্তু এস বা ইএস, এস বা ইএস মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস বসে। তাহলে এই হ্যাভ ভার্বের ক্ষেত্রে কিন্তু আমার হ্যাভস হওয়া উচিত ছিল, এইচ এ ভি এস হ্যাভস। কিন্তু এই হ্যাভস বলে কিন্তু কোনো ফর্ম নেই। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, এই হ্যাভস বলে কোনো ফর্ম নেই। তাহলে কি আমার টেন্সের ওই রুলসটা এখানে কাজে লাগবে? এখানে খাটবে? ওই যে আমরা বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। তাহলে আমি যদি এখানে হি বসাই, তাহলে তো আমি এখানে হি হ্যাজ বসাবো না, আমি তো এখানে হি হ্যাভস বসাবো, হি হ্যাভস বসাবো। আমার তো এরকম হওয়ার কথা নিয়ম অনুযায়ী, যেমন গোজ হয়, যেমন ড্রাইভস হয়, যেমন রাইডস হয়, কিন্তু এই হ্যাভস বলে কোনো ফর্ম নেই। এই জন্য আমি বলি যে এই V5 ফর্মটাও শেখা দরকার, জানতে হবে আমাকে। ওই রুলসটা কাজে লাগে না এই ক্ষেত্রে। তো হি, এই হ্যাভ ভার্বের V5 বা থার্ড পারসন ফর্ম, মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়। তাহলে দেখেন, আমার এখানে কি বলছি আমি? হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, হ্যাজ আ কার। আর যখন আমি নেগেটিভ করছি, দেখেন এই গোসটা কোন ফর্মে ছিল? V5।
এই ডাসটা কোন ফর্মে? B5। এই হ্যাজটা কোন ফর্মে? B5। তাহলে হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। যখন নেগেটিভ করছি হি ডাজ নট, ডাজ নট যখন বসাচ্ছি গো হয়ে যাচ্ছে। তাহলে এটার যখন আমি নেগেটিভ করব হি ডাজেন্ট, হি ডাজেন্ট। আর ডাজেন্ট যখন আমি বসাবো তখন আর হ্যাজ থাকবে না, এটা হ্যাভ হয়ে যাবে। হি ডাজেন্ট হ্যাভ আ কার, তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার। তার গাড়ি নেই, হি ডাজেন্ট হ্যাভ আ কার, ডাজেন্ট হ্যাভ আ কার, ডাজেন্ট হ্যাভ আ কার। এইবার হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল, এখানে হ্যাড নট হবে না, কারণ এই যে বাক্যটা, এই দেখেন আরেকটা ভুল কোথায় করি আমরা, আমি একটু বলি। হ্যাভ, হ্যাজ, হ্যাড এরকম থাকলেই আমরা মনে করি যে এটা মনে হয় পারফেক্ট টেন্সের সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট। কথা বুঝেন? হ্যাভ, হ্যাজ, হ্যাড কোনো বাক্যে দেখলেই ভাবি কি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট, বাট না, এটাও একটা ভুল। এইখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড মেইন ভার্ব হিসাবে আছে। যেমন এই দেখেন, এই গো মানে কি যাওয়া, এর পাস্ট ফর্ম ওয়েন্ট। কথা বোঝেন? আমি যদি বলি আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, এটা V2 বসালাম আমি, তাহলে আমি স্কুলে যাইনি, আই ডিডেন্ট গো টু স্কুল। আই ডিডন্ট, DIDNT, নেগেটিভটা এটা তো, আই ডিডেন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। তাহলে আমি যদি বলি আই, এই যে হ্যাভ মানে এই এই ওয়েন্ট যে জায়গাটাতে আছে, দেখেন এই হ্যাডটাও কিন্তু সেই পজিশনে আছে। তাহলে আমি যদি বলি আই হ্যাড আ কার, আমার একটা গাড়ি ছিল, এটা নেগেটিভ হ্যাড নট হবে না। আপনি কি ওয়েন্ট নট বসান? ওয়েন্ট নট তো বসান না, তাহলে হ্যাড নট কেন বসাবেন? এখানে বলতে হবে আই ডিড নট। যেমন ওইখানে আই ডিডেন্ট গো টু স্কুল, তাহলে এইখানে আই ডিড নট বসানোর পর কি হবে? এই হ্যাড এর বেস ফর্ম কি? হ্যাভ। যেমন গো এর বেস ফর্ম কি? ওয়েন্ট এর বেস ফর্ম কি? গো। তাহলে হ্যাড এর বেস ফর্ম কি? হ্যাভ। তাহলে আই ডিডেন্ট হ্যাভ আ কার, আই ডিডেন্ট হ্যাভ আ কার, আই ডিডেন্ট হ্যাভ আ কার। আমার গাড়ি ছিল, আই হ্যাড আ কার, আমার গাড়ি ছিল না, আই ডিডেন্ট হ্যাভ আ কার। তাহলে এই যে বাক্যগুলো হি হ্যাজ আ কার, আই হ্যাভ আ কার, আই হ্যাড আ কার অর হি হ্যাড আ কার, এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট বসাবো না। কারণ এখানে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড গুলো মেইন ভার্ব, এগুলো কোনো পারফেক্ট টেন্স না, এগুলো প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল টেন্স। এই বিষয়গুলো খুবই বেসিক, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে ভুল করে। 100% আমি বলতে পারি এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট, প্রায় 80% স্টুডেন্ট এখানে ভুল করে। এই ভুলটা করা যাবে না। এখন আপনি বলতে পারেন তাহলে হ্যাভ নট, হ্যাজ নট কোথায় বসবে? যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সেখানে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড অক্সিলারি ভার্ব হিসাবে বসে, মেইন ভার্ব না। এই বাক্যগুলোতে মেইন ভার্ব হিসাবে বসেছে। যেমন আমি যদি বলি আমি ক্রিকেট খেলেছি, আই হ্যাভ প্লেইড ক্রিকেট, এইখানে হ্যাভ এর মানে ওই আসে হয় না, এখানে যে প্লে মানে খেলা, এই শব্দটাই অর্থ দেয়। তাহলে এই যে বাক্যটা লিখলাম এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব, প্লেইডটা মেইন ভার্ব। এইটা যদি আমি নেগেটিভ করি, আমি বলতে পারি আই হ্যাভ নট প্লেইড ক্রিকেট, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটা শেষ করেছে। তাহলে সে কাজটা শেষ করেনি, হি হ্যাজ নট ফিনিশড দ্য ওয়ার্ক। অর্থাৎ ওই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পর আরেকটা ভার্ব থাকে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। মানে এক কথায় হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি মেইন ভার্ব হিসাবে বসে কোনো বাক্যে, ওইটা ছাড়া আর কোনো ভার্ব না থাকে, তাহলে সেগুলো প্রেজেন্ট বা পাস্ট সিম্পল টেন্স হয়। তখন আমার ওই ডু নট বা ডাজ নট বা ডিড নট দিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, যেটা নিয়ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করা। আর যদি এই ভার্ব গুলো অক্সিলারি ভার্ব হিসেবে বসে, পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে বসে, তখন আপনি হ্যাভ নট, হ্যাজ নট বা হ্যাড নট বসাতে পারেন। কেউ কি আমার কথাটা বুঝতে পারলেন আমি কি বললাম? কেউ কি বুঝছেন কোনো কিছু? কিভাবে বুঝছি? এই জায়গাটাতে আমাদের অসুবিধা থাকে না বলেন তো? ছিল না? আপনাদের ছিল কিনা এই জায়গাগুলোতে প্রবলেম? হ্যাঁ, তাহলে আমি কি ক্লিয়ার করতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। দেখেন, আমি আমি যাদেরকেই পড়াই আমি অনেক পরিশ্রম করে পড়াই, আমি ভেঙে ভেঙে ল্যাঙ্গুয়েজের ভিতরে যাই। আপনারা আরো 5 জন টিচারের ক্লাস করেন অনলাইনে, আমার পেইড কোর্সে আসতে হবে না সেটা বলছি না, আমার এই ফ্রি ক্লাস গুলোই করে যান। যদি বেটার কিছু না পান আপনি তখন বলবেন, কারণ আমার জায়গা থেকে যতটা দেওয়ার, যতটা পরিশ্রম করার, সর্বোচ্চটা দিয়ে আমি ভেঙে ভেঙে বোঝাই। আমার কাছে 10 জন থাকুক, সেই 10 জন এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের বের হবে। আমার স্টুডেন্ট মাদারীপুর কোচিং সেন্টার আছে, সিলেট আছে, চিটাগাং আছে, তারা আমার কাছ থেকে পড়ে, আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে তারা ক্লাস নেয় এখন। অনেক স্টুডেন্ট তারা এখন পড়ায়। সো কেন আপনি পারবেন না? এই ভাষা কঠিন না। আমরা পারি না সঠিক মেন্টরিং, সঠিক গাইডলাইন, সঠিক টেকনিক এবং স্ট্র্যাটেজি ফলো না করার কারণে। অনেকে ইংলিশের অনেক অ্যাডভান্স পর্যন্ত জানতে পারেন, কিন্তু এই জায়গাগুলোতে ভুল করেন। আর যখনই এই জায়গাগুলোতে আপনার একটা কনফিউশন বা ভুল থেকে যায়, তখনই ওই কনফিডেন্টটা ল্যাক হয়ে যায়। তখনই কোনো কিছু বলতে গেলে নিজের ভিতরে একটা ফেয়ার, একটা ভয় কাজ করে। কিন্তু এই জায়গাগুলো, এই যেটা আমি এখন দেখালাম, খুবই বেসিক থিংস, কিন্তু এগুলো সম্পর্কে যদি একটু ভালো কনসেপ্ট থাকে, ল্যাঙ্গুয়েজটা দ্রুত ডেভেলপ করা যায়। দেখেন এই হ্যাড মানে ছিল। এখন আমি যদি বলি যে আহ
মনে করেন আমি যদি বলি যে আমার একটা কুকুর ছিল, আমি বলছি যে আই হ্যাড আ ডগ, আই হ্যাড আ ডগ। এই জায়গাটাতে অনেকে কি করে জানেন, অনেকে লেখে আই ওয়াজ আ ডগ, কারণ আমরা জানি ওয়াজ মানেও ছিল, এই ওয়াজ মানে কি ছিল, হ্যাড মানে কি ছিল। তাহলে পার্থক্যটা কি? ওয়াজ হচ্ছে সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল, এই হ্যাড না বলে আপনি যদি এখানে বলেন যে আই ওয়াজ আ ডগ, এর অর্থ হচ্ছে আমি একটা কুকুর ছিলাম, আমি একটা কুকুর ছিলাম। তো এই সূক্ষ্ম পার্থক্যগুলো বুঝতে হবে। ওয়াজ মানে সাবজেক্ট নিজে কিছু ছিল, আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার বলা যায়, ওখানে আই হ্যাড আবার বলা যাবে না। আই হ্যাড আ টিচার যদি বলেন আমার একজন শিক্ষক ছিল, এরকম হয়ে যায়, কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকা বোঝায়। আর ওয়াজ এর সাবজেক্ট নিজে কিছু ছিল, সে একজন ডাক্তার ছিল, হি ওয়াজ আ ডক্টর। ওইখানে যদি বলেন হি হ্যাড আ ডক্টর, তার একজন ডাক্তার ছিল, এরকম হয়ে যায়। আমার একটা বাগান ছিল, এখানে যদি বলেন আই ওয়াজ আ গার্ডেন, তখন হয়ে যায় আমি একটা বাগান ছিলাম, এখানে আপনার বলতে হবে আই হ্যাড আ গার্ডেন। আমার কথা কি বুঝতে পারছেন? মানে এই যে ছোট ছোট পার্থক্যগুলো, এই পার্থক্য কিন্তু একদম অর্থের পরিবর্তন করে দেয়। এই এই জায়গাটা সম্পর্কে যদি, এই বিষয়গুলো সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা আপনারা রাখতে পারেন, এই ভাষাটাকে অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন। সো এতটুকু আমি বলে রাখলাম। এখন দেখেন, আমি আরেকটু বলি। আমার প্রত্যেকটা লেকচার শিট, এই যে মনে করেন আমার এখানে এটা আহ এটা যারা আপনারা তো ভর্তি হয়েছেন, আজকেও দেখলাম সন্ধ্যাবেলায় অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছেন আগামীকাল কোর্সের জন্য। তো এখানে দেখেন আমার লেখা আছে লেকচার 12, প্রেজেন্ট পাস্ট এন্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখেন একটা শিট, একটা পিডিএফ ফাইল, একটা ডকুমেন্ট, একটা ক্লাস, আমি ধাপে ধাপে ধারাবাহিকভাবে কিভাবে কভার করি আপনাদের একটু দেখাই, দেন আমি প্যাসিভ ভয়েসের ভিতর মুভ করতেছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কেউ মিস দিবেন না। দেখেন, প্রথমত তিনটা টেন্সের স্ট্রাকচার এখানে দেওয়া আছে, প্রতিটা টেন্স দিয়ে বাংলা এবং ইংলিশ সেন্টেন্স তৈরি করা আছে। দেখেন, প্রতিটা টেন্স দিয়ে বাংলা এবং ইংলিশ সেন্টেন্স তৈরি করা আছে। তো আপনাকে আমি জাস্ট প্র্যাকটিস করাবো। আমরা পারি না, শুধু প্র্যাকটিস করি না, এই জন্য আমরা বুঝি সবই, বাট প্র্যাকটিসটা করতে হবে। এরপর দেখেন, এইটা দিয়ে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্র্যাকটিস করানো, দেখেন বাংলা সহ। তাহলে এই প্র্যাকটিসটার পরে কি হচ্ছে, এই প্র্যাকটিসটার পরে মানে প্রত্যেকটা টেন্স যেটা করা, এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্স গুলো যদি আপনি করতে সক্ষম হন, এই এক্সারসাইজ বা হোমওয়ার্কটা যদি আপনি কাভার করতে পারেন, তাহলেই বোঝা যাবে যে আপনি ওই জায়গাটা বুঝেছেন। মানে আমি যেটাই পড়াই না কেন, সেটার উপর কিন্তু আমি এক্সাম নেই, সেটার উপরে আমি পরীক্ষা নেই, আপনাকে দিতে হবে। তা না হলে আপনি কি, আমি কিভাবে বুঝবো আপনার প্রোগ্রেস হচ্ছে কি হচ্ছে না? আপনি কিভাবে বুঝবেন? ছেলেটি মাঠে দৌড়াচ্ছে, ইংলিশ কি? দ্য বয় ইজ রানিং ইন দ্য ফিল্ড। তোমরা কি এখন টিভি দেখছো? আর ইউ ওয়াচিং টিভি নাও? এখন আপনি বলতে পারেন এটা তো ইন্টারোগেটিভ, আমি তো ইন্টারোগেটিভ প্র্যাকটিস করাইছি এখানে। এখানে এই যে বাক্যগুলো, এগুলো তো ইন্টারোগেটিভ। এই যে উইল দে বি ট্রাভেলিং নাও, তারা কি আগামীকাল ভ্রমণ করতে থাকবে, ট্রাভেলিং টুমোরো। উইল হি বি ওয়েটিং ফর দ্য বাস, সে কি বাসের জন্য অপেক্ষা করতে থাকবে। তাহলে এইখানেও একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ইন্টারোগেটিভ, যে তোমরা কি এখন টিভি দেখছো? আর ইউ ওয়াচিং টিভি নাও, আমি এখন একটি চিঠি লিখছি, আই এম রাইটিং আ লেটার নাও। তারা ক্লাসে গোলমাল করছে না, দে আর নট কোয়ারেলিং ইন দ্য ক্লাস, অর ইউ ক্যান অলসো সে দ্যাট দে আর নট মেকিং নয়েজ ইন দ্য ক্লাস। তাহলে এই প্র্যাকটিসটা আমি আপনাদের করাবো। এই পাস্ট টেন্স দিয়ে 10টা সেন্টেন্স আপনাকে করতে হবে। সে তখন আমার জন্য অপেক্ষা করছিল, কি হবে? হি ওয়াজ ওয়েটিং ফর মি দেন। তোমরা কি তখন ঝগড়া করছিলে? ওয়াই আর ইউ মেকিং নয়েজ দেন। বাবা তখন খবরের কাগজ পড়ছিলেন না, ইংলিশ কি হবে? ফাদার ওয়াজ নট রিডিং নিউজ পেপার। সো কুকুরটি রাতে ঘেউ ঘেউ করছিল, দ্য ডগ, দ্য ডগ ওয়াজ বার্কিং অ্যাট নাইট। ঘেউ ঘেউ করা ইংরেজি হচ্ছে বার্কিং করা। সো এইভাবে প্রতিটা টেন্সের সেন্টেন্স দেওয়া আছে, এইখানে সেন্টেন্সের অ্যান্সার দেওয়া আছে। এরপরে কি আছে দেখবেন, দেখেন একটু, এই যে প্র্যাকটিসটা আমি করাইছি, এইটা করানোর পর আমি আপনাদেরকে দিয়ে যেটা করাবো, সেটা হচ্ছে আপনাকে ড্রিল প্র্যাকটিস করতে হবে নতুন নতুন ভার্ব দিয়ে। যেমন হি ইজ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে প্রজেক্টের উপর কাজ করছে। হি ইজন্ট ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে প্রজেক্টের উপর কাজ করছে না। ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কি প্রজেক্টের উপর কাজ করছে? ইজন্ট হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। হ্যাঁ, এরপর ওয়াই ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, হাউ ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। এইভাবে করানোর পর, এইভাবে করানোর পর অনেক 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 প্র্যাকটিস আছে, এই ড্রিল প্র্যাকটিস। দেখেন, থার্ড স্টেপ, সেটা হচ্ছে আপনাকে কনভারসেশন প্র্যাকটিস করতে হবে। কনভারসেশন কি দিয়ে? শুধুই কন্টিনিউয়াস টেন্স দিয়ে। এখানে বাংলা ইংলিশ দেওয়া আছে, এই যে কনভারসেশন গুলো দেখছেন, আমি দেখাচ্ছি, দাঁড়ান একটা মিনিট ওয়েট করেন। এইখানে শুধু বাংলা দেওয়া আছে। আপনি কি শিখলেন? আমি আপনাকে টেন্স রিলেটেড স্ট্রাকচার প্র্যাকটিস করালাম, সেন্টেন্স প্র্যাকটিস করালাম, সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করা দেখালাম, একটা এক্সাম নিলাম ট্রান্সলেশনের। তারপরে আমি কি করলাম? তারপর আমি আপনাকে ড্রিল প্র্যাকটিস করা শেখালাম, মানে কিভাবে WH কোশ্চেন করতে হয়। আপনি যা যা প্র্যাকটিস করছেন, সেইখান থেকে আপনি সেটাকে প্র্যাকটিক্যাল কনভারসেশনে অ্যাপ্লাই করতে পারবেন কি না, তার জন্য আপনাকে
এই কনভারসেশন এখন প্র্যাকটিস করতে হবে। জাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কনভারসেশন গুলো করা। রাজীব এবং শিফাত দুইজন কথা বলছে। রাজীব বলছে, কি রে, হোয়াটসঅ্যাপ, তুই এখন কি করছিস? হোয়াট আর ইউ ডুইং নাও? হোয়াট আর ইউ ডুইং নাও? আমি এখন অ্যাসাইনমেন্ট লিখছি। আই অ্যাম রাইটিং অ্যান অ্যাসাইনমেন্ট নাও। আই অ্যাম রাইটিং। তুই কি করছিস? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? আমি টিভি দেখছি। আই এম ওয়াচিং টিভি। তুই কি এখন ব্যস্ত আছিস? আর ইউ বিজি নাও? ইয়েস, আমি একটু তাড়াহুড়ো করছি। এটা তাড়াহুড়ো করা ইংরেজি রাশ বলা যেতে পারে। আই এম রাশিং আপ অর আই এম হারিং আপ নাও। আমার ভাই আমাকে ডাকছে। মাই ব্রাদার ইজ কলিং মি। মাই ব্রাদার ইজ কলিং মি। আচ্ছা, তোর ভাই কি এখন বাইরে যাচ্ছে? ইংলিশ কি বলেন তো? বলেন, এটার ইংলিশ কি? তোর ভাই কি এখন বাইরে যাচ্ছে? আপনারা বলেন, ইংলিশ কি হবে? বলেন, দ্রুত বলেন। তোর ভাই কি এখন বাইরে যাচ্ছে? Is your brother going out? ইজ ইউর ব্রাদার গোয়িং আউটসাইড নাও? হ্যাঁ, আউট না, জাস্ট আউটসাইড, বাইরে। সো আউট শব্দটা একটা প্রেপোজিশন, আপনাকে ওই জায়গাটাকে একটা অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। সো ইজ ইউর ব্রাদার গোয়িং আউটসাইড নাও? না, সে বাইরে যাচ্ছে না। নো, হি ইজ নট গোয়িং আউটসাইড, সে গেম খেলছে। হি ইজ প্লেইং গেম। তাহলে এই সম্পূর্ণ কনভারসেশনটা কি দিয়ে করা বলেন তো? অনলি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এইভাবে যদি প্র্যাকটিস করতে পারেন, এই টেন্সের ব্যবহার আপনি জীবনে কখনো ভুলবেন? এইভাবে যদি প্র্যাকটিস করতে পারেন, আপনি কেন ইংলিশে প্র্যাকটিক্যালি কথা বলতে পারবেন না? কেন স্পিকিং করতে পারবেন না বলেন? এরপর দেখেন পাস্ট কন্টিনিউয়াস নিয়ে, গতকালের ঘটনা নিয়ে, মানে সম্পূর্ণ কনভারসেশনটাই শুধুই পাস্ট কন্টিনিউয়াস। আর এই কনভারসেশন প্র্যাকটিস করলে কি হয়? আপনার একসাথে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্র্যাকটিসটা হয়ে যায়। কাল রাত 10টায় আপনি কি করছিলেন? বলেন, এই বাক্যটার ইংলিশ কি হবে তাহলে? কাল রাত 10টায় আপনি কি করছিলেন? এই বাক্যটার ইংলিশ কি হবে? কে বলতে পারবেন? হুম? না না, কেন ডিড হবে রে ভাই? এটা তো পাস্ট ইনডিফিনিট না। ডিড কখন হতো? যদি এরকম থাকতো, আপনি কি করেছিলেন কাল রাত 10টায়, তখন এরকম হতো, হোয়াট ডিড ইউ ডু অ্যাট 10 p.m. লাস্ট নাইট? হোয়াট ডিড ইউ ডু অ্যাট 10 p.m. লাস্ট নাইট অর ইয়েস্টারডে নাইট? আপনি কি করেছিলেন, বাট এটা কি করছিলেন, কি করিতেছিলেন, কোন কাজটা চলছিল। আমি যদি বলি আপনি গতকাল এরকম সময় কি করছিলেন, আপনি কি বলবেন? স্যার, আমি আপনার ক্লাস করতেছিলাম। আই ওয়াজ ডুইং ইউর ক্লাস। আপনি তো এরকম টাইমে গতকাল আমার ক্লাস করছিলেন না, আজ ক্লাস করছেন। আই এম ডুইং ইউর ক্লাস নাও। আই ওয়াজ ডুইং ইউর ক্লাস ইয়েস্টারডে অ্যাট দিস টাইম। কেউ কি বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার আমি কি বললাম? কোন টেন্স এটা? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে এটা বলেন? এবার বলেন, ইংলিশ কি হবে? কাল রাত 10টায় আপনি কি করছিলেন? ওয়াজ না, যেহেতু সাবজেক্ট ইউ, হোয়াট, ওয়াই আর ইউ ডুইং অ্যাট 10 p.m. লাস্ট নাইট? লোকটি বলছে, স্যার, আমি তখন বাড়ি ফিরছিলাম। তাহলে আই ওয়াজ রিটার্নিং হোম দেন। স্যার, আই ওয়াজ রিটার্নিং হোম দেন। আই ওয়াজ রিটার্নিং হোম দেন। আমার সাথে প্র্যাকটিস করেন, আপনারা পারবেন। এবার পুলিশ বলছে, আপনি কি রাস্তায় কাউকে দৌড়াতে দেখছিলেন? দেখেছিলেন না। যদি দেখেছিলেন হতো, তাহলে এরকম হতো, ডিড ইউ সি anyone to run on the field, on the road? Did you see anyone to run on the road? বাট এখানে বলছে, আপনি কি রাস্তায় কাউকে দৌড়াতে দেখছিলেন? ওয়াই আর ইউ সিং? ওয়াই আর ইউ সিং এনিওয়ান? এই জিনিসটা আমাকে বুঝতে হবে। লোকটি বলছে, দুজন লোক খুব জোরে দৌড়াচ্ছিল। ইয়েস, টু পারসন ওয়াই আর রানিং ভেরি কুইকলি। টু পারসন ওয়াই আর রানিং ভেরি কুইকলি। তারা কি ঝগড়া করছিল? ওয়াই আর দে মেকিং নয়েজ অর ওয়াই আর দে কোয়ারেলিং? ওয়াই আর দে কোয়ারেলিং? না, তারা ঝগড়া করছিল না, মনে হয় তারা ভয়ে পালাচ্ছিল। তখন কি বৃষ্টি পড়ছিল? হ্যাঁ, হালকা বৃষ্টি পড়ছিল। তাহলে এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে একটা কনভারসেশন, আপনি এইটা কভার করতে থাকেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে একটা কনভারসেশন, কাল বিকালে তুমি কি করতে থাকবে? হোয়াট উইল ইউ বি ডুইং টুমরো আফটারনুন? আমি লাইব্রেরিতে পড়তে থাকবো। কেন? আই উইল বি রিডিং অ্যাট লাইব্রেরি। ওয়াই? আমি ভাবছিলাম। আই ওয়াজ থিঙ্কিং দ্যাট ক্যান উই মিট? আমরা কি একটু দেখা করতে পারি? ফর আ লিটল বিট। ক্যান উই মিট ফর আ লিটল বিট? অফকোর্স, আমি 5টার দিকে তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। আই উইল বি ওয়েটিং ফর ইউ অ্যাট 5 p.m. আই উইল বি ওয়েটিং ফর ইউ অ্যাট 5 p.m. তুমি কি তখন একা দাঁড়িয়ে থাকবে? উইল ইউ ওয়েট? উইল ইউ উইল ইউ ওয়েট অ্যালোন দেন? উইল ইউ ওয়েট দেয়ার অ্যালোন? এরকম ভাবে বলতে পারেন। বা উইল ইউ ওয়েট অ্যালোন দেন? একা না, আমার বোনও আমার সাথে অপেক্ষা করতে থাকবে। নো, মাই সিস্টার উইল বি অলসো ওয়েটিং উইথ মি। মাই সিস্টার উইল বি অলসো ওয়েটিং উইথ মি। ওকে, তখন আমরা একসাথে কফি খেতে থাকবো।
সো উই উইল বি হ্যাভিং আ কাপ অফ কফি দেন। এইভাবে করতে পারেন। এরপর কি তিনটা আলাদা কন্টিনিউয়াস টেন্স দিয়ে কনভারসেশন দেওয়া। এরপর আবার দেখেন ওই কনভারসেশনটাকে মিক্সড করা। যেমন তুমি এখন কি করছো, মা ছেলেকে বলছে হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও। আমি আমার ঘর পরিষ্কার করছি, আই এম ক্লিনিং মাই রুম। কাল বিকালে তো তুমি ঘর পরিষ্কার করছিলে তাই না? তাহলে কি হবে এটা, ইউ ওয়ার ক্লিনিং ইউর রুম ইয়েস্টারডে আফটারনুন, wasn't it? তাই না? এটা ট্যাগ করছেন, wasn't it? না মা, কাল বিকালে আমি ঘুমাচ্ছিলাম, নো মাদার, আই ওয়াজ স্লিপিং দেন। আচ্ছা তাড়াতাড়ি শেষ করো, ওকে হারি আপ। বাবা একটু পরেই আসতে থাকবেন, ফাদার উইল বি কামিং লেটার, লিটল বিট লেটার। বাবা কি আজ গাড়ি চালিয়ে আসছেন? ইজ ফাদার কামিং বাই ড্রাইভিং কার? ইজ ফাদার কামিং, বাবা কি আসছে গাড়ি চালিয়ে, তাহলে বাই ড্রাইভিং কার। না, তিনি আজ রিক্সায় আসছেন, হি ইজ কামিং অন রিক্সা টুডে, হি ইজ কামিং অন রিক্সা। ওকে, সো এইভাবে আপনারা এই কনভারসেশন গুলো এখানে মানে অ্যান্সারটা দেওয়া আছে, ওই যেটা আপনারা দেখলেন ঠিক সেগুলোরই অ্যান্সার এখানে ভালোভাবে দেওয়া আছে। তাহলে আপনারা যদি এইভাবে প্র্যাকটিসটা করেন, এখানে আরো অনেক কনভারসেশন আছে, আপনি কেন ভাষাটা পারবেন না বলেন। এরপর দেখেন কি আছে, এরপর মানে সেন্টেন্স, সেন্টেন্স থেকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করার নিয়ম, ড্রিল প্র্যাকটিস করা, কনভারসেশন করা, সেইখান থেকে আবার স্পিকিং প্র্যাকটিস। স্পিকিং প্র্যাকটিসটা কিভাবে দেওয়া দেখেন, একবার দেখেন আপনি কেন পারবেন না এই ভাষাটা, কেন আপনার কাছে কঠিন মনে হবে। কি বলছে, টপিক 1, মাই ডেইলি হ্যাবিট ভার্সেস টুডে। আমার প্রতিদিনের রুটিন বনাম আজকের রুটিন, এটা আমি ইংলিশে বর্ণনা করব। মানে আমার ফোকাসটা কোন, আমার ফোকাস প্রেজেন্টেশন দেওয়া না, আমার ফোকাস হচ্ছে আমি যে স্ট্রাকচার গুলো শিখছি, যে টেন্স গুলো শিখছি। আপনি বিভিন্ন টিচারের কাছে যেতে পারেন, বিভিন্ন বই পড়তে পারেন যে কোনো টপিকের উপর, কিন্তু আমরা শুধু ওইখানে স্ট্রাকচার আর সেন্টেন্স পড়ে বসে থাকি, অতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকি, নিজের মতো করে কোনো সেন্টেন্স লিখতে বা বলতে পারি না। সেইটা তখনই পারতে সক্ষম হবেন যখন প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবেন। তো সেইগুলোকে আমি অ্যাপ্লাই করাটা দেখাচ্ছি আপনাদেরকে। যেমন দেখেন এখানে দুটো টেন্স মেনটেন করা, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সের পিডিএফ, এর আগের ক্লাসে আমি অবশ্যই আপনাকে ইনডিফিনিট টেন্স গুলো পড়াবো। তো এই জন্য এই জায়গাটাতে জাস্ট এই দুটো টেন্স মেনটেন করে একটা প্রেজেন্টেশন তৈরি করা, ডেইলি রুটিন ভার্সেস টুডে। দেখেন কি লেখা আছে, হ্যালো এভরিওয়ান, টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই ডে। ইউজুয়ালি আই ওয়েক আপ অ্যাট 7 AM। সাধারণত আমি 7টায় ঘুম থেকে উঠি। আই ব্রাশ মাই টিথ, টেক মাই ব্রেকফাস্ট, গো টু অফিস বাই বাস। আমি বাসে করে অফিসে যাই, দ্যাট ইজ মাই নর্মাল রুটিন। এইগুলো সবই কোন টেন্স, প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স। কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, বলছে বাট টুডে ইজ ফ্রাইডে, আজ শুক্রবার, সো আই এম নট গোয়িং টু দ্য অফিস টুডে, আমি আজ অফিসে যাচ্ছি না। রাইট নাও আই এম সিটিং ইন মাই রুম অ্যান্ড লার্নিং স্পোকেন ইংলিশ, এখন আমি আমার রুমে বসে আছি এবং স্পোকেন ইংলিশ শিখছি। মাই মাদার ইজ কুকিং এ স্পেশাল লাঞ্চ ফর আস অ্যান্ড মাই ফাদার ইজ রিডিং আ নিউজ পেপার। আই লাভ উইকেন্ড বিকজ আই ক্যান রিল্যাক্স। তাহলে এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখলেন, এই সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলো কোন টেন্স মেনটেন করে লেখা, এই যে লাস্টের পার্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো এইভাবেই আপনাদের কাজটা যেটা থাকবে বা আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক বেশি প্রেজেন্টেশন দিতে হবে, অনেক বেশি স্পিকিং করতে হবে, এবং এই প্রেজেন্টেশন বা স্পিকিংটা করতে হবে সব ধরনের টেন্স মেইনটেইন করে। আমরা শুধু স্ট্রাকচার শিখে বসে থাকবো না, প্র্যাকটিক্যালি ভাষাটা শেখার চেষ্টা করব, প্রত্যেকটা বিষয়কে প্র্যাকটিক্যালি নেওয়ার বা বোঝার চেষ্টা করব। আমি কি আপনাদের বোঝাতে পারলাম যে ধাপে ধাপে প্র্যাকটিসের নিয়মটা কি বা ওয়েটা কি? বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তাহলে এইভাবে করলে কি পারা যাবে না, সম্ভব না বলেন? এইভাবে যদি আমি আপনাদের শেখাই বা প্র্যাকটিস করি, আপনি কেন পারবেন না? এরপর দেখেন, এরপর দেখেন পারফেক্ট টেন্স। এই যে পারফেক্ট টেন্স, এই পারফেক্ট টেন্সটাকেও ঠিক ওইভাবে আমি কভার করেছি। প্রত্যেকটা পারফেক্ট টেন্স দিয়ে প্র্যাকটিক্যাল সেন্টেন্স আছে, প্রত্যেকটা পারফেক্ট টেন্স দিয়ে এই যে প্র্যাকটিক্যাল সেন্টেন্স, তারপরে ওইভাবেই কনভারসেশন আছে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ আছে। আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস, হ্যাভ আই ইটেন রাইস, হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছে, হি হ্যাজ নট ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেনি, হ্যাজ হি ফিনিশ দ্য ওয়ার্ক, সে কি কাজটি শেষ করেছে, দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে, দে হ্যাভ নট প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেনি, হ্যাভ দে প্লেড ফুটবল, তারা কি ফুটবল খেলেছে। তো এইভাবে কভার করার পর আমরা কি করেছি, আমরা ওই যে ড্রিলটাকে প্র্যাকটিস করেছি, মানে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সহ। যেমন এই জায়গাটাতে দেখেন,
এখানে আলাদা আলাদা WH প্রচুর প্র্যাকটিস আছে, প্রচুর, অনেক বেশি। আপনি এটা না দেখলে বুঝবেন না যে কিভাবে প্রত্যেকটা জায়গা আমি তৈরি করেছি। সে নিয়মটি ভেঙেছে, হি হ্যাজ ব্রোকেন দ্য রুল। সে নিয়মটি ভাঙেনি, হি হ্যাজন্ট ব্রোকেন দ্য রুল। সে কি নিয়মটি ভেঙেছে? হ্যাজ হি ব্রোকেন দ্য রুল? সে কি নিয়মটি ভাঙেনি? হ্যাজন্ট হি ব্রোকেন দ্য রুল? ওয়াই হ্যাজ হি ব্রোকেন দ্য রুল? সে কেন নিয়মটি ভেঙেছে? তো এইভাবে এই ড্রিল প্র্যাকটিস করানোর পর আমরা কোথায় যাব বলেন তো? কনভারসেশন প্র্যাকটিস করতে। এই কনভারসেশন ইংলিশ টু বাংলা আছে, অনেক কনভারসেশন আছে, অনেক ইংলিশ টু বাংলা আছে। এরপর জাস্ট যেটা বাংলা সেখান থেকে আপনাকে ইংলিশে করতে হবে। আর এইটা যদি করতে সক্ষম হন, বোঝা যাবে যে আপনি এটা ভালোভাবে কভার করেছেন। কোথায়? এই যে এই জায়গাটা দেখেন, কথাটা বলছেন। পরীক্ষার ফলাফল নিয়ে রিনা এবং মিন দুইজন কথা বলছে। রিনা বলছে, তুমি কি পরীক্ষার রেজাল্ট দেখেছো? হ্যাভ ইউ সিন দ্য এক্সাম রেজাল্ট? ইংলিশ কি বলেন তো? হ্যাভ ইউ সিন, এটা প্রেজেন্ট পারফেক্ট। দ্য এক্সাম রেজাল্ট, না আমি এখনো চেক করিনি, তুমি কি দেখেছো? নো, আই হ্যাভ নট চেকড ইয়েট, আই হ্যাভেন্ট চেকড ইয়েট। হ্যাভ ইউ সিন, হ্যাঁ আমি পাস করেছি, ইয়েস আই হ্যাভ পাসড। কিন্তু রাজীব ফেল করেছে, বাট রাজীব হ্যাজ ফেইলড। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, রাজীব হ্যাজ ফেইলড। আই হ্যাভ পাসড, বাট রাজীব হ্যাজ ফেইলড। ও নো, সে কি তার বাবার সাথে কথা বলেছে? হ্যাজ হি টকড উইথ হিজ ফাদার? হ্যাজ হি টকড উইথ হিজ ফাদার? এই যে আমি যে বাংলা দেখে ইনস্ট্যান্টলি ন্যাচারাল ফ্লোতে ইংলিশটা ডেলিভার দিচ্ছি, এটা আপনাকে দিতে হবে। বলছে না, সে এখনো বাড়ি ফিরে যায়নি। নো, হি হ্যাজন্ট রিটার্নড হোম ইয়েট। বলেন তো কি বললাম? হি হ্যাজন্ট রিটার্নড হোম ইয়েট। সে খুব ভয় পেয়েছে। হি গট ফেয়ার, হি গট অ্যাফ্রেড, ভয় পাওয়া, AFRAID, এটা বলা যায়। আমি তাকে ফোন করেছি, আই হ্যাভ কলড হিম, কিন্তু সে ফোন ধরেনি। বাট হি হ্যাজন্ট রিসিভড মাই কল, হি হ্যাজন্ট রিসিভড মাই কল। হয়তো সে ফোন সাইলেন্ট করে রেখেছে। মেবি হি হ্যাজ কেপ্ট সাইলেন্ট হিজ ফোন। রাখা ইংরেজি কি? কিপ। এর পাস্ট ফর্ম কি? পাস্ট পার্টিসিপল কি? কেপ্ট। হি হ্যাজ কেপ্ট, সে রেখেছে, সাইলেন্ট হিজ ফোন। সো এইভাবে যদি আপনি এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো প্র্যাকটিস করতে পারেন, আপনার জীবনে কখনো আর এই পারফেক্ট টেন্সের ব্যবহার নিয়ে সমস্যা থাকবে না, কখনোই না। কিন্তু দরকার কি? প্র্যাকটিসটা করা দরকার। কি? এই জায়গাটাতে একটু টাইম দেওয়া। এটা একবার শিখে নিতে পারলে আপনি আর কখনো ভুলবেন না। অনেক কনভারসেশন আছে, অনেক। এইটাকে কাভার করার পর আবার ওইভাবে পারফেক্ট টেন্সের ব্যবহার করে প্রেজেন্টেশন দেওয়া আছে। তো এইভাবে যদি আপনি কাভার করেন, আপনি বিশ্বাস করেন ইংরেজি ভাষা কঠিন না। আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি, আমরা নিজেরাই এটাকে হার্ড করে ফেলি। আর এইভাবে প্র্যাকটিস করার পর আপনাকে প্রতিদিন ক্লাসের পাশাপাশি হোমওয়ার্ক হিসাবে একটা করে সেট দেওয়া থাকবে অ্যাসাইনমেন্ট টেস্ট, জাস্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের উপর। আমরা পারি না কেন বলেন তো? এক্সারসাইজ না করার কারণে, প্র্যাকটিস না করার কারণে। আমরা বুঝি কিন্তু সব। এই প্র্যাকটিসটা কি, এইটা আমি একটু আপনাদেরকে বলি, একটু আপনারা মনোযোগ দেন, কথাগুলো শোনেন। দেখেন প্র্যাকটিসটা কি। এই দেখেন, আমি যদি এই ফাইলটা একটু দেখাই আপনাদের, জাস্ট ওয়েট, গিভ মি সাম টাইম। এটা অনেক বড় একটা PDF। দেখেন কি লেখা আছে, এক্সারসাইজ অফ অল টেন্স প্র্যাকটিস অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট টেস্ট। হিয়ার ইউ ক্যান সি, জাস্ট ওয়েট, আমি একটু এটা কেটে দিই, জাস্ট একটু ওয়েট করেন। দেখেন এই জায়গাটাতে আপনারা একটু মনোযোগ দেন, খুবই ভালোভাবে বোঝেন। আপনি কেন ভাষাটা পারবেন না বলেন? কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে কঠিন মনে হবে, আপনার কাছে হার্ড মনে হবে? এইখানে এত প্র্যাকটিক্যাল 20 মিনিট ব্যবহার করে আপনাকে 30টা সেন্টেন্স তৈরি করতে হবে, কিন্তু এত প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো দেওয়া যেটা আপনি ইমাজিন করতে পারবেন না। মানে প্রত্যেকটা টেন্সই এখানে দেওয়া আছে, প্রত্যেকটা টেন্স। তো এই যে সেট গুলো দেখছেন না আপনারা, এরকম প্রায় 30টার মতো সেট আমার কাছে আছে, যেটা আমি প্রতিদিন ক্লাসের পাশাপাশি আপনাকে প্র্যাকটিস করাবো। আপনি দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। কিভাবে দেখেন, আমি একটু পড়ি, আপনারা একটু আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। যেমন, তুমি কি আমাকে চেনো? বলেন, আপনার সাথে বলেন, আমার সাথে বলেন, কি হবে ইংলিশ, কি হবে? ডু ইউ নো মি? ডু ইউ নো মি? হ্যাঁ আমি তোমাকে চিনি। ইয়েস আই নো ইউ, ইয়েস আই নো ইউ। তুমি এখন কি করছো? বলেন তো ইংলিশ কি হবে? তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? হোয়াট ইউ ডুইং নাও? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং নাও? আমি ইংরেজি প্র্যাকটিস করছি, কি হবে? আমি ইংরেজি প্র্যাকটিস করছি।
I am practicing English. I am practicing English. তুমি কি দুপুরের খাবার খেয়েছো? বলেন আমার সাথে কি হবে এটা? তুমি কি দুপুরের খাবার খেয়েছো? Have you eat? Have you eat হয় না। Have you eaten? Eaten lunch বলতে পারেন। Have you taken your lunch বলতে পারেন। Have you had your lunch বলতে পারেন। Have মানেও খাওয়া। Have you had your lunch বলা যায়। Have you taken your lunch বলা যায়। Have you eaten এটাও বলা যায়, কঠিন না। এবার দেখেন, না আমি এখনো খাইনি। No, I have not eaten yet. No, I have not eaten. Eating না, eaten Eaten. বা taken. আচ্ছা, এটা প্রেজেন্ট পারফেক্ট। এর পরেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন সে কতক্ষণ ধরে অপেক্ষা করছে, বলতে পারেন এই বাক্যটা ইংলিশে কি হবে? কেউ বলতে পারবেন? How long have you been wait for you? না, এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝায়। দেখেন এটার ইংলিশ এরকম যে ফর হাউ লং, ফর হাউ লং। এবার হচ্ছে হ্যাজ, যেহেতু সে তো হ্যাভ না, হ্যাজ। এরপর হি, এরপর বিন, হ্যাজ হি বিন ওয়েটিং। ফর হাউ লং হ্যাজ হি বি ওয়েটিং, হ্যাজ হি বিন ওয়েটিং। এবার বলছে সে সকাল থেকে অপেক্ষা করছে। এটার ইংলিশ কি জানেন? দেখেন, he has been waiting since morning, sorry, WAITNG, waiting since morning। একটা কথা আপনাদেরকে আমি বলি, এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোতে সিন্স বা ফর এর ব্যবহার হয় যদি ধরে বোঝায়, অর্থাৎ পিরিয়ড অফ টাইম, তাহলে ফর বসে। যদি থেকে বোঝায় মানে পয়েন্ট অফ টাইম, তাহলে সিন্স বসে। এই যে সে সকাল থেকে অপেক্ষা করছে, সিন্স মর্নিং। যদি বলতাম সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে, তখন হতো হি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে কি? চলমান। আমি যদি বলি সে অপেক্ষা করছে, হি ইজ ওয়েটিং, সে কতক্ষণ ধরে অপেক্ষা করছে, অর্থাৎ কোনো একটা কাজ চলমান, কিন্তু ওই কাজটা যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, লং টাইম ধরে চলতে থাকে, তখনই তাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াসনেস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীত থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত হচ্ছে বা চলছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতে অনেকক্ষণ ধরে কোনো একটা কাজ চলছিল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ভবিষ্যতে কোনো একটা কাজ লং টাইম ধরে চলতে থাকবে, মানে চলমান কাজ, বাট চলমানটা ক্ষণিকের জন্য না, ইনস্ট্যান্ট টাইমের জন্য না, লং টাইমের জন্য, তখনই পারফেক্ট কন্টিনিউয়াস গুলো হয়। আচ্ছা, 5 নম্বর বাক্যটা বলেন, গতকাল তুমি কোথায় গিয়েছিলে? বলেন এটার ইংলিশ কি? গতকাল তুমি কোথায় গিয়েছিলে, এটার ইংলিশ কি? What did you go yesterday? Where did you go yesterday? Where did you go? Where did you go? Where did you go yesterday? আমি হাসপাতালে গিয়েছিলাম, কি হবে? Going to hospital. না, I am going to hospital না, I went to the hospital. I went to the hospital. Past indefinite tense, সাবজেক্ট কি? I, ভার্ব কি? যাওয়া, go এর past form কি? went, তাহলে কি হবে? I went to the hospital. I went to the hospital. I will go to. এই দেখেন আবার ওয়েন্ট গো বলছে। এগুলো তো মুখস্থ করতে হবে না, আমি টেন্স আপনাকে আগে শেখাবো, এগুলো দিব প্র্যাকটিসের জন্য, এক্সারসাইজের জন্য। আপনি কি শিখলেন, টেন্স কি বুঝলেন, সেটা আপনি বুঝতে পারলেন কিনা, তার জন্য আপনাকে এটা করতে হবে। তুমি যখন ফোন করলে তখন সে কি করছিল? দুটো ক্লজ এখানে, একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট কন্টিনিউয়াস। যেমন when you called, when you CALLED, called, what was he doing? তখন সে কি করছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। what was he doing? সে তখন ঘুমাচ্ছিল, he was sleeping then. পুলিশ আসার আগে চোরটি কি করেছিল, এটা পাস্ট পারফেক্ট টেন্স। what had the thief done before the police came? পুলিশ আসার আগে চোরটি পালিয়ে গিয়েছিল। সো আপনাকে করতে হবে। কেন আপনি পারবেন না? পারবেন। আমরা পারি না, আমরা কখনো এটা প্র্যাকটিস করি না, প্র্যাকটিক্যালি আমরা ভাবার চেষ্টা করি না, দেখার চেষ্টা করি না। এই জন্য তো এইভাবে প্রত্যেকটা টেন্স এখানে দেওয়া আছে। এই যে ফিউচার টেন্স, তুমি কি আগামীকাল অফিসে আসবে? উইল ইউ কাম টু দ্য অফিস টুমরো? আর আমি আগামীকাল ছুটি নিব। তো প্রত্যেকটা সেন্টেন্স এইভাবে, এখানে টোটাল 30টা সেন্টেন্স দেওয়া আছে একটা সেটে, এবং এর অ্যান্সার দেওয়া আছে, প্রত্যেকটারই অ্যান্সার দেওয়া আছে। তো এটা কি? কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এরকম যদি আপনি 10টা সেট প্র্যাকটিস করতে পারেন, মানে টোটাল 300 সেন্টেন্স আপনি প্র্যাকটিস করতে পারেন, সব টেন্সই কিন্তু এর ভিতরে থাকবে, সবগুলো টেন্স। আপনার এই টেন্সের জটিলতা কখনোই থাকবে না। আর এই প্র্যাকটিসটা কখন করাবো? যখন টেন্স দিয়ে সেন্টেন্স তৈরি করানো, কনভারসেশন শেখানো, সিম্পল ট্রান্সলেশন গুলো করানো, প্রেজেন্টেশন গুলো দেওয়ানো, এগুলো শেখা হয়ে যাবে, তারপরে গিয়ে তাহলে আপনি কেন পারবেন? মানে ধাপে ধাপে গ্রাজুয়ালি
ভাষাটাকে কিভাবে ডেভেলপ করতে হয়, ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে হয়। বুঝতে পারছেন আপনারা আমি কি বলছি আপনাদের? হ্যাঁ, আমরা Yes, sir. আমরা সবই পারি, আমরা সব টপিক শিখি, মানে কেউ খারাপ শেখায় না। আপনি যে কোনো টিচারের কাছে ইংলিশ শিখতে যান, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, যেখানে যেভাবেই শেখেন না কেন, আমি যে টপিক পড়াবো অন্য টিচারও সেই টপিক পড়াবে, কারণ তারা জানে যে ইংরেজি ভাষায় এই বিষয়গুলো আছে, এর বাইরে কোনো কিছু না। কিন্তু যে কেউ আপনি যান, আপনি পড়বেন, প্রত্যেকটা টপিক পড়বেন, কিন্তু পড়লেই কি, একটা বিষয় সম্পর্কে কনসেপ্ট থাকলেই কি, একটা বিষয় জানা থাকলেই কি সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায়? প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করার জন্য প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের দরকার। আমি সব থেকে ফোকাস করি এই জায়গাটাতে। আপনাকে যে আমি প্রচুর প্র্যাকটিসটা করাবো, প্র্যাকটিস না করলে আপনি পারবেন না। আর এই প্র্যাকটিস কখনো ওয়ান ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে হয় না। আমি এখন প্যাসিভ ভয়েসের ব্যবহারটা দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ এটা। তার আগে আমি বলে রাখি, আগামীকাল থেকেই সম্পূর্ণ নতুন পেইড বেসের ক্লাস শুরু হবে। যারা ইংলিশে প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চায়, নেক্সট জেনারেশনকে শেখাতে চান, যারা আমার বিগত ফ্রি ক্লাসগুলো করেছেন, যদি মনে হয় যে আমি প্রফেশনাল হতে চাই, এক্সপার্ট হতে চাই, আমি একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চাই, আপনি আগামীকাল থেকেই ক্লাস শুরু করবেন। ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস করতে পারবেন। নতুন যে ব্যাচ, আমার 87তম ব্যাচ, অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন, টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। আমার সাথে রেগুলার ক্লাসে প্র্যাকটিস আপনি করবেন, আপনাকে দিয়ে আমি কনভারসেশন প্র্যাকটিস করাবো, স্পিকিং করাবো, আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, সেখানে প্র্যাকটিস করতে পারবেন। বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন, রিডিং, রাইটিং সবকিছুই থাকবে। যে কোনো বয়সের যে কেউ আপনারা করতে পারবেন। টোটাল কোর্স ফি 2000 টাকা। ক্লাস টাইম থাকবে এই রাত 10টা থেকে 11টা, সপ্তাহে 4 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। আগামীকাল 18 তারিখ, আগামীকাল থেকেই কিন্তু ক্লাস শুরু হবে। আমি আবারও বলছি, একদম শুরু থেকে করলে ধারাবাহিকভাবে আপনি শিখতে পারবেন। 3 মাসের ভিতর আপনি ইংলিশ এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হতে পারবেন, যদি রেগুলারিটি মেনটেন করেন। যদি না পারেন, যদি তার থেকে বেশি সময় লাগে, সেটাও আপনি পাবেন, লাইফ টাইম সাপোর্ট পাবেন। একটা কোর্সে ভর্তি হয়ে ক্লাস কমপ্লিট করতে পারলেন না কোনো একটা সমস্যার কারণে, কোনো ব্যস্ততার কারণে, আপনি পরবর্তীতে যে কোনো নতুন ব্যাচে আপনি ভর্তি হতে পারবেন, তার জন্য কোনো টাকা লাগবে না, ফ্রিতেই আমি আপনাকে অ্যাড করে নিব। অর্থাৎ 2000 টাকার ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হন, আপনি থাকতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট যারা প্রবাসী আছে না, এই কোর্সটাকে সেভাবেই আমি ডিজাইন করেছি যাতে করে প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। প্রত্যেকটা মেইন ব্যাচে অর্থাৎ পেইড ব্যাচে আমার 30 জন করে স্টুডেন্ট থাকে। আগামীকাল থেকে যে ব্যাচটা শুরু হবে, আপনারা যারা করতে চান, অবশ্যই অবশ্যই আপনারা দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করবেন, তাহলে এই মেইন 30 জনের ভিতরে আপনারা থাকবেন। সো ওয়ার্ড মানে আমার একটা ব্যাচ একদম কমপ্লিট হয়ে গেছে, আরেকটা ব্যাচে আর কি আমি আর কিছু স্টুডেন্ট নিব। তো প্রত্যেকটা ক্লাস স্ক্রিন শেয়ার করে নেওয়া হয় ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে। এই যেভাবে আমি ক্লাস নিচ্ছি, আমি আপনাদের ফ্রি ক্লাসেরও কিন্তু রেকর্ড এবং পিডিএফ ফাইল দিয়েছি। যারা পেইড কোর্সে আসবেন, তারাও প্রত্যেকটা ক্লাসে রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। অর্থাৎ কেউ যদি কোনো ক্লাস মিস করেন, পরবর্তীতে দেখে নিতে পারবেন। একদম বেসিক থেকেই পড়াবো, যে একদমই দুর্বল সেও পারবে, এখানে লজ্জা বা ভয় পাওয়ার কিছু নেই। যারাই ভর্তি হচ্ছে তারা শেখার জন্যই আসছে, পারে না তাই আসছে, তো আপনারা পারবেন। কেউ লজ্জা পাবেন না, ভয় পাবেন না। আমি আপনাকে ধরে ধরে প্র্যাকটিস করাবো। আমার বোঝানোর সক্ষমতা কতটুকু সেটা আমি কোনো রংচটা বিজ্ঞাপন দিয়ে বলিনি। আপনারা আমার রেগুলার ক্লাস করেছেন, যারা করেছেন আর যারা দেখছেন, তারা জানেন যে আমি কতটা পরিশ্রম করে, কতটা ডিটেলসে প্রত্যেকটা টপিক পড়িয়ে থাকি বা বুঝিয়ে থাকি। এই কোর্সটা একদম বেসিক থেকে আমি শুরু করব, যারা একদমই দুর্বল তারাও করতে পারবেন, অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে নিয়ে যাব। আর প্র্যাকটিস যেটা হবে এই ক্লাসের ভিতরেই হবে। এখানে আপনাকে বাড়তি তেমন কোনো টাইম দিতে হবে না বা পরিশ্রম করতে হবে না। যা শেখাবো, যা প্র্যাকটিস করাবো, লাইভ ক্লাসেই করাবো। অনলাইন ব্যাচ, আপনি বাড়িতে থাকেন, অফিসে থাকেন, গাড়িতে থাকেন, জাস্ট এই ক্লাস টাইমে রাত 10টা থেকে 11টা 1 ঘন্টা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। যদি ইনকেস ক্লাস মিস করেন, রেকর্ড ক্লাস দেখে নিতে পারবেন, তাহলেই হবে। কারণ আমার এই কোর্সটা মূলত বিজি লাইফের মানুষের জন্য, যারা দিনের বেলায় বিজি থাকে, রাতের বেলায় ফ্রি টাইম বা লেজার টাইমটাকে কাজে লাগিয়ে ল্যাঙ্গুয়েজটা শিখতে চায়, তাদের জন্য। টোটাল 70টা ক্লাস থাকবে, এখানে হিউজ ক্লাস। আপনি কল্পনা করতে পারবেন না যে প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের কানেকশন কিভাবে থাকবে, কিভাবে ধাপে ধাপে আপনি ডেভেলপ করবেন। প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। অর্থাৎ আমি যদি শুধু স্পোকেন করাই,
আমি বললাম যে এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এটা হাজারো সেন্টেন্স করতে পারবেন। তাহলে হবে কি, আমি যতটুকু পড়াবো অতটুকুর ভিতরে আপনি সীমাবদ্ধ থাকবেন। নিজের মতো করে কিছু লিখতে বা বলতে গেলে তখন আপনি পারবেন না। বাট বেসিক গ্রামারটা জানা থাকলে আপনার ভিত্তিটা মজবুত হবে। নিজের মতো করে ইনস্ট্যান্টলি আপনি একটা প্রেজেন্টেশন দিতে পারবেন, আপনার ইউনিভার্সিটিতে আপনার অফিসে ভাইভা ফেস করতে পারবেন, ফ্রি হ্যান্ডে একটা প্যারাগ্রাফ, কম্পোজিশন, সিভি, রিপোর্ট, ব্লগ আপনি লিখতে পারবেন। তার জন্য যে কনফিডেন্ট টুকু দেওয়া দরকার, যতটুকু বেসিক গ্রামার না হলে নয়, সেটা আমি শেখাবো। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, এই টেন্স, মডেল, সেমি মডেল, অর্থাৎ হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, আপনি বাংলায় যাই ভাবেন না কেন সেটাই যাতে ইংলিশে কনভার্ট করতে পারেন বা বলতে পারেন, তার জন্য যা যা দরকার আমি এখান থেকে পড়াবো। 40 থেকে 50 নম্বর 10টা ক্লাস থাকবে ধারাবাহিকভাবে রাইটিং এর উপর। যারা ইংলিশে রাইটিং এ এক্সপার্ট হতে চান, বিশেষ করে যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, বা যারা ফ্রিল্যান্সার আছেন, রাইটিং এ যারা দুর্বল, এখান থেকে ক্লাসগুলো করতে পারবেন। 50 থেকে 70 নম্বর ক্লাস, অর্থাৎ লাস্টের যে 20টা ক্লাস থাকবে, প্রতিদিন এই ক্লাসে একটা করে কনভারসেশন প্র্যাকটিস, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস থাকবে। অর্থাৎ আপনাকে দিয়ে কাজ করাবো, আপনাকে দিয়ে কথা বলাবো। কোর্স সবাই করে, ক্লাস সবাই করে। যে আপনি আমার কাছে ফ্রি ক্লাস করছেন, আপনি হাজারটা ক্লাস করলে কোনো লাভ হবে না যদি না আপনার মুখ দিয়ে কথা বের করেন, যদি না আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করেন। এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, আপনাকে পারফর্ম করতে হবে, মাউথ এক্সারসাইজ করতে হবে। আমি শুরু থেকেই প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে স্পিকিং করাই বা প্রেজেন্টেশন দেওয়াই। আপনি কেন পারবেন না? আপনি রিপিটেশন প্রসেসে আসবেন, আপনার কিছু শেখা লাগবে না, আমার উপর ছেড়ে দেন, আমি আপনাকে দেখাবো। 2000 টাকা কোর্স ফি। যারা ভর্তি হতে চান 2000 টাকা সেন্ড মানি করে জানাবেন এই নাম্বার 01997356957 আর 01938689196। যারা ইন্ডিয়া থেকে আছেন গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সের ক্লাসে ভর্তি হতে পারবেন। যারা হতে চান আগামীকাল সন্ধ্যার ভিতরেও যদি আপনি টাকা পেইড করেন, বা আজকে রাতের ভিতরে করলে বেশি ভালো হয়, আপনার সিটটা কনফার্ম থাকবে। আগামীকাল রাত 10টা থেকেই পেইড কোর্সের ক্লাস শুরু হবে। সর্বোচ্চ টাইমটা হয়তো আগামীকাল সন্ধ্যা পর্যন্ত থাকবে। তার ভিতরে যদি আপনারা পেইড করতে পারেন, তাহলে একদম শুরু থেকে ধারাবাহিকভাবে পেইড কোর্সের ক্লাস করতে পারবেন। আজকের দিনটা আপনি খাতায় লিখে রাখবেন। আর 3 মাস না, আবারও বলছি 3 মাস না, 1 মাস, জাস্ট 10 থেকে 12টা ক্লাস আপনি করে 1 মাস পর আপনি আমাকে জানাবেন যে আপনি কোন জায়গায় গেছেন, আপনার লেভেলটা কোথায়, আপনার পরিবর্তনটা কোথায় হয়েছে, এটা আপনি আমাকে জানাবেন। আমি সফলতার সাথে এই পর্যন্ত 85টা ব্যাচ পরিচালনা করে আসছি। আপনি কেন পারবেন না? আপনাকে পারতে হবে, আমি সেইভাবে ইন ডিটেলস আপনাকে বোঝাবো। আর টু ওয়ে কমিউনিকেশন ছাড়া ভাষা শেখা যায় না। পেইড কোর্সে ওয়েল এনভায়রনমেন্টের ভিতরে থেকে আপনি সবকিছু শিখতে পারবেন। তো এছাড়া আমার লেখা একটা বই আছে, এটা অনেকে আজকে অনেকগুলো বই গিয়েছে কুরিয়ারে, অনেকে অর্ডার করেছেন, আমি দেখেছি আপনাদের এখান থেকে, ওয়েবসাইট থেকে। তো এটা যারা পারচেস করতেছেন তারা করতে পারবেন। এটার প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে 90 টাকা, টোটাল 590 টাকা। বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন। এই যে 30+ সেন্টেন্স প্র্যাকটিস দেখালাম বা টেন্সের ফাংশন, এগুলো সবই আমার লেখা। এই বইটাতে দেওয়া আছে ইন ডিটেলসে, ধারাবাহিকভাবে সাজানো। অর্থাৎ যারা পেইড কোর্সে ভর্তি হবেন তাদের যে বাধ্যতামূলকভাবে বই কিনতে হবে এরকম না, বা বই আমি ফ্রি দিব এরকম না। কারণ প্রত্যেকটা ক্লাসের সাথে, এই যে 2000 টাকা কোর্স ফি পেইড কোর্সে, প্রত্যেকটা ক্লাসের সাথে রেকর্ড প্লাস পিডিএফ ফাইল আপনি পাচ্ছেন, যা যা পড়াবো সব পাবেন। কিন্তু যদি কারো মনে হয় যে আমার একটা হার্ড কপি বই দরকার, একটা অথেন্টিক হার্ড কপি বই কাছে থাকলে আমার শেখাটা আরো কার্যকরী হবে, আর আমি ওই বইটা থেকেই ধারাবাহিকতা মেনটেন করে আর কি পড়াবো, তাহলে তারা আলাদাভাবে বইটা নিতে পারেন। এটা যে বাধ্যতামূলক নিতে হবে এরকম না। বা যারা কোর্স করবেন না, যদি জাস্ট বইটা পড়তে চান, তারা নিতে পারেন। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? তো বইটার প্রাইস আলাদা, 500 টাকা, ডেলিভারি চার্জ 90 টাকা। ওই বইয়ের টাকাটা আমি নেই না, ওটা একটা সোশ্যাল অর্গানাইজেশনে ডোনেট করা হয়। বইটা যারা কিনবেন, ওই বইটাতে সবকিছু দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, সেটা সেটা পরের কথা, সেটা নিয়ে আর কিছু আমি এখন বলবো না। মেইন কথা, যারা ভর্তি হতে চান তারা জানাবেন, আগামীকাল থেকেই পেইড কোর্সের ফার্স্ট ক্লাস শুরু হবে। এবার আমি একটু প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলবো। আজকের ক্লাস এখনো শেষ হয়নি। আপনাদের যা যা বোঝালাম, যা যা দেখালাম, যা যা বললাম, সবাই তো আর পেইড কোর্সে আসবেন না, কিন্তু আমি দেখাই দিলাম যে আসলে প্র্যাকটিসের উপায়টা কি। আপনি যদি নিজে থেকেও সেলফ প্র্যাকটিসের মাধ্যমেও একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চান, ভাষা ডেভেলপ করতে চান, আপনাকে এরকম ভাবে স্টেপ বাই স্টেপ এগোতে হবে, তাহলেই ভাষার ডেভেলপমেন্টটা সম্ভব। আদারওয়াইজ আপনার ইংরেজি শেখার ইচ্ছা আছে, আপনি শিখতে চান, বাট আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, যারা বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করেন, আপনি কিন্তু শিখতেছেন, কিন্তু আপনি কি কনফিডেন্ট পাচ্ছেন? দেখবেন পাবেন না। আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, শেখাটাকে শেষ নামাতে পারবেন না। বাট যদি সত্যিকার অর্থে এক্সপার্ট বা ফ্লুয়েন্ট হতে চান, অবশ্যই একজন মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকতা মেনটেন করে ডেভেলপ করতে পারলে অনেক দ্রুত সময়ের ভিতর ডেভেলপ করা যায়। এটা হচ্ছে মেইন কথা। সো
আমি একটু প্যাসিভ ভয়েসের ব্যবহারটা দেখাই, এটা কি আমি ডিটেলস আপনাদের বলছি। এই যে আমি বললাম না যে টেন্স, মডাল, সেমি মডাল, টোটাল 30টা স্ট্রাকচার আছে। 30টা স্ট্রাকচার দিয়ে একটা পার্টিকুলার ভার্বকে আপনি 30 ভাবে 30 দিকে 30টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন। এই যে যে সমস্ত কথাগুলো আমি এখন আপনাদেরকে বললাম, এই 30টা স্ট্রাকচারের একটা রিভার্স স্ট্রাকচার হচ্ছে এই প্যাসিভ ভয়েস। প্রত্যেকটা টেন্সের প্যাসিভের একটা স্ট্রাকচার আছে, প্রত্যেকটা মডাল সেমি মডালের প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার আছে। এইটা আপনাকে জানতে হবে। এই প্যাসিভ সম্পর্কে যদি কেউ ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা না রাখে, তার ল্যাঙ্গুয়েজ শেখাটা অপূর্ণ থেকে যায়। আমি আবারও বলছি, তার ল্যাঙ্গুয়েজ শেখাটা অপূর্ণ থেকে যায়। এই প্যাসিভ ভয়েসের গুরুত্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতটা বেশি, প্র্যাকটিক্যাল লাইফে কতটা বেশি, আপনারা ইমাজিন করতে পারবেন যদি আমার এই সেশনটাতে লাস্ট পর্যন্ত থাকেন। আপনি বুঝতে পারবেন যেটা কতটা ইফেক্টিভ, কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। ক্লাস শেষে আপনি বলতে বাধ্য হবেন যে না, এটা সত্যিকার অর্থে একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা সম্পর্কে আমার আগে কোনো ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা ছিল না। প্রত্যেকে একটু মনোযোগ দেন, যে কয়জন আছেন একটু থাকেন, শিখতে পারবেন। দেখেন আমি কি বলছি, লং টাইম ধরে ক্লাস নেই তো অনেকের ধৈর্য থাকে না, বাট ওই 10 মিনিট 15 মিনিটের কন্টেন্ট বা রঞ্চটা বিজ্ঞাপন দিয়ে কখনো ভাষা শেখা যায় না। ভাষা শিখতে গেলে আপনাকে অবশ্যই ডিটেলসে শিখতে হবে, ডেভেলপ করতে হবে, এর কোনো শর্টকাট ওয়ে নাই। আর আমি যেভাবে শেখাই, আপনি অবশ্যই এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে পারবেন, নেক্সট জেনারেশনকে শেখাতে পারবেন, আপনি ধরে রাখতে পারবেন আপনার অ্যাসেট বা সম্পদ হিসাবে। এতটুকু বলতে পারেন। তো দেখেন, আমরা একটু প্যাসিভ ভয়েসের ব্যবহারটা ইন ডিটেলসে এই জায়গাটা থেকে দেখবো। যেমন এই জায়গাটাতে কি বলছি দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার।